মনে ও কে 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 ভাই ভূত এফএম। রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তি, সাথে আছি রাসেল। যারা স্টুডিওতে কষ্ট করে আসতে পারছেন না তারা আমাদেরকে ইমেল করছেন এবং ইমেলটা তাদেরই একজনের ইমেল আমি পড়ছি এই মুহূর্তে। তার নাম হচ্ছে সাইমা আলী, বাসা মিরপুর 1-এ। তিনি বলছেন যে তিনি এখন স্টুডেন্ট এবং তিনি পারিবারিক কারণেই আমাদের সাথে আসতে পারছেন না, এবং তিনি যেহেতু এখনো পর্যন্ত মানে টেলিফোনেও তিনি কমফোর্টেবল না, তো তিনি SMS করেছেন, তার SMS এর ইমেল করেছেন এবং ইমেলটা আমি পড়ছি। তিনি লিখেছেন, আমাদের গ্রাম মানিকগঞ্জের দড়ি কয়রা গ্রামে করিম মল্লিক নামে একজন মাঝি ছিলেন। ওকে, এবং তিনি বলেছেন যে তিনি সাধারণত রাতের দিকে নৌকা চালাতেন। একদিন রাতের বেলা 7 জন আরোহী তাকে অনেক বেশি মূল্যে ভাড়া করে। প্রথমে রাজি না হলেও আরোহীদের নিজেদের ভেতরের আলোচনা শুনে তিনি ভাড়া নেন এবং তাদের নির্দেশনা অনুযায়ী এক জায়গায় নৌকা থামান এবং খেয়াল করেন আরোহীরা বেশ ঘন গাছপালার ভেতরে চলে যায়। তারা তাকে নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করতে বলে তারপর চলে যায়। একসময় তিনি তাদের একটি কবরস্থানের পাশে প্রবেশ করতে দেখেন, কবরস্থানের মধ্যে প্রবেশ করতে দেখেন এবং তারা একটি নতুন কবর খুঁড়তে শুরু করে। এক পর্যায়ে তারা লাশটি বের করে এবং ছিঁড়ে খেতে শুরু করে এবং এই দৃশ্যে তিনি দৌড়ে নৌকার কাছে চলে আসেন। আরোহীদের সবাই ফেরত চলে আসে এবং করিম মাঝির উদ্দেশ্যে বলেন যে যা দেখেছে তা একেবারে ভুলে যাবার জন্য, এবং তিনি বলেছেন যে কাউকে কোনো কিছু যেন, মানে তারা বললো যে কোনো কিছু যেন এই আজকে যা দেখলে সেটা যেন বলা না হয়। তিনি সেদিন রাত্রে বাসায় চলে যান এবং কাউকে এই ব্যাপারে কোনো কিছু বলেননি। পরের দিন তিনি এলাকার সবাইকে তার বাসার সামনে ডাকেন এবং অজু করে সবার সামনে বিস্তারিতভাবে বলেন এবং সেই মুহূর্তে, মানে তারপরে যেটা হয়েছিল ঘটনাটা, তিনি অসুস্থ হয়ে মারা যান। তো সেই ঘটনাটা ঘটেছিল এবং আমি হয়তো অনেকের কাছে এটা রূপকথার মতো লাগবে বা একদম একটা ভূতের গল্পের মতো লাগবে, কিন্তু আমি নিজে এমন কিছু মানুষকে চিনি, অন্তত এমন 2 জন মানুষকে চিনি, সেই 2 জন মানুষের মধ্যে যাদের কাছ থেকে আমি এই ধরনের ঘটনা শুনেছি, যে লাশ খাওয়ার ঘটনা। এবং আমরা এর আগেও শোতে ভূত এফএমে এই নিয়ে আলোচনা করেছি যে এরকম ঘটনা ঘটেছে, একটা বাসের মধ্যে পেছনে লাশটাকে নিয়ে কামড়ে খাওয়ার যে ঘটনা, এই ব্যাপারটা এর আগেও ঘটেছে। এবং এই আমাদেরকে যিনি সাইমা আলী, তিনি এরকম একটা ঘটনার কথা জানিয়েছেন আমাদেরকে। থ্যাংক ইউ আপনার ইমেইলের জন্য। আমাদের আজকে গেস্ট জয়েন করেছেন কিছু, এবং সেই গেস্টদের কাছে এখন তাদের ঘটনায় আমরা ফিরে যাব। আমি প্রথম যে আমার সাথে গেস্ট রয়েছে, আমি তাকে বলবো যে আপনার পরিচয়টা দিন। আমি তপু, মিরপুর থেকে এসেছি। ওকে, আপনি তো ইমেল করেছিলেন এবং ইমেলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেছেন, রাইট? ওকে, আপনার ঘটনা শুনবো। এর আগে আমি একটা ঘটনা বলি, যে মিলা চিটাগং থেকে আমাদের SMS করেছেন। আগে চিটাগং এ ছিলেন, আগে তার নামই হচ্ছে মিলা চিটাগং। তিনি লিখেছেন লাস্ট 2 months তিনি আমাদের সাথে ছিলেন এবং ভূত এফএম শুনেছেন, কারণ শি ওয়াজ ইন বাংলাদেশ, বাট এখন তার ভ্যাকেশন শেষ এবং ভ্যাকেশনের পরে তাকে আবারও ফিরে যেতে হবে। তার মানে তিনি সেই দেশেরই সিটিজেন এবং সেই দেশে টরন্টোতে তাকে ফিরে যেতে হবে, সেখানে তিনি ফিরে যাবেন। তো তিনি বলেছেন কিভাবে আমি ভূত এফএম এর সাথে সবসময় থাকতে পারি। আচ্ছা, ভূত এফএম এর সাথে থাকার সুবিধা হচ্ছে যে ইমেল অ্যাড্রেস তো আছে আমাদের, আপনি ইমেল করতে পারেন। আপনার কোনো এক্সপেরিয়েন্স থাকলে সেটা আপনি সেটা মানে রেকর্ড করে সেই সাউন্ড ফাইলটা সরাসরি আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। এছাড়াও আপনি ইচ্ছা করলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, মানে ইমেল, আচ্ছা SMS তো করতে পারবেন না, বাট সবসময় আমাদের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়েও আপনি আমাদেরকে নক করতে পারেন, আমাদের সাথে আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে পারেন। সো এখন চলে যাব সরাসরি আপনার সাথে, আপনার ঘটনায়। কি ঘটেছিল আপনার জীবনে? অ্যাকচুয়ালি এটা ভূতের ঘটনা কিনা মানে বলবো না, তবে ঘটনাটা যে একটু আশ্চর্য সেটা বলবো। মানে আপনি অবাক হয়েছেন? আমি অবাক বলবো কি, আসলে বলা যায় যে ভয়ও পাইছি। আচ্ছা, তো মানে অবাস্তব বলতে যদি কোনো কিছু বলা হয়, যে অবিশ্বাস্য জিনিসটা এইরকম, রাইট? মানে ঘটনাটা ছিল তখন আমি কেবল ম্যাট্রিক পাস করছি। তো তারপরে আমার স্বাভাবিক গ্রামে যাওয়া হয়, গ্রামে আমার দাদা দাদি নানা নানি সবাই থাকে। তো আমার ম্যাট্রিক রেজাল্ট দেওয়ার পরে আমি তাদের ওইখানে ঘুরতে যাওয়া হয়। তো গেলাম এমন এক সময়, তো যাওয়ার পরে আমি যখন মানে গ্রামে পৌঁছাইছি, আমার গ্রামটা হলো টাঙ্গাইলে একদম লাস্টের দিকে। ওইখানে ঘটনাটা আমার দাদা বাড়ির গ্রামে। আচ্ছা, তো গ্রামটা একদম অজপাড়াগা একটা গ্রাম।
তো ওইখানে মানে আমার লাইফে ওটা বলা যায় যে ফার্স্ট এক্সপিরিয়েন্স এটা। আচ্ছা, তো জিনিসটা এরকম ছিল যে একজন মৃত মানুষের সাথে আমার দেখা হয়েছিল বলা আচ্ছা। যায়, সে আমাকে কোম্পানি দিছিল। ঘটনাটা আমি বলি। বলেন। ঘটনা ছিল এরকম, আমি বিকেলের মধ্যে গ্রামে যেয়ে পৌঁছাইলাম। পৌঁছানোর পরে ফ্রেশ ট্রেশ হয়ে বাজারে আসলাম, সবার সাথে আড্ডা দিব এই চিন্তায়। তো যখন আমি বাজারে আসছি, বাজারটা ছিল হলো আমার দাদাবাড়ি থেকে প্রায় 8-10 কিলো রাস্তা। তো ভ্যানে চলাচল করা হয়, ভ্যানে চলে গেলাম ওইখানে চলে যাওয়ার পরে আমার সমবয়সী যারা আছে বা অন্য যারা ছিল তাদের সাথে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে রাত্রে প্রায় 9টা 9:30টার মতো বেজে গেছে। আচ্ছা, তো গ্রামের বাড়ি বললাম তো, আমার দাদা বাড়ি পুরো অজপাড়াগে একটা। তো ওইখানে মানুষজন দেখা যায় যে মাগরিবের আজান দেওয়ার পরে তারা খাওয়া দাওয়া করে ঘুমোতে গেছে, আবার ঘুম থেকে উঠে এসে নামাজ পড়তেছে, এমন অবস্থায়। তো আমি একা একা আসতে মানে পথে মানুষজন বলতে নাই, ভ্যান ট্যানও তেমন একটা কিছু নাই, গাড়ি তো প্রশ্নই আসে না গ্রামের রাস্তায়। তো যখন আমি আমার দাদা বাড়ির বাজারে এসে পৌঁছলাম তখন ঘড়িতে এইরকমই মানে 9:30 ওভার হয়েছে। তো আমি হাঁটতেছি, কাঁচা রাস্তা, আকাশে আধো আলো চাঁদ, মানে 1/3 যেটাকে বলে চাঁদের, ওইরকম চাঁদ। তো কিছু দূর আগানোর পর হঠাৎ করে সামনে দেখলাম যে একটা মানে একটু দূরে একটা ছায়া দেখা যাচ্ছে, কেউ একজন দাঁড়ায় আছে একটা গাছের নিচে, তার গাছটার পাশে একটা পুল। আচ্ছা, তো আমি তার দিকে খেয়াল করার পরে এত রাত্রে এখানে কেউ একজন দাঁড়ায় আছে, কি ব্যাপার। তো আগায় গেছি, আগায় যাওয়ার পর গ্রামের মানুষ স্বাভাবিক কৌতূহল বশত যেটা করে যে কোন বাড়ি থেকে আসছে। তো সে আমাকে এইভাবে প্রশ্ন করার পর মানে তার সাথে কথা বলার পর সে বলতেছে যে তার বাড়ির পরেই নাকি আমাদের বাড়ি, সে আমার দাদাকে খুব ভালো মতো চেনে এবং সে আমার দুঃসম্পর্কের চাচাও হয়। আচ্ছা, তো সে বলতেছে চলো আমি তোমাকে আগায় দিয়ে আসি। তো তার সাথে আমি হাঁটতেছি, আমি তার সাথে কথা বলতেছি, সে হু হা করে উত্তর দিচ্ছে, আর কোনো কিছু না। তো আমার দাদা বাড়ির বাজার থেকে গ্রাম মানে আমার দাদা বাড়ি প্রায় 2 কিলো রাস্তা, একদম পায়ে হাঁটা মেঠো পথ যেটাকে বলে। ওখানে কোনো ট্রান্সপোর্ট মানে সাইক্লিং করাটাও খুব টাফ। ওকে, মানে একেবারেই ভেতরের দিকে, একেবারে ভেতরের দিকে, কিন্তু আশেপাশে কিন্তু খুবই মানে উন্নত। কিন্তু ওই গ্রামটা একদম ওইরকম হয়ে গেছে, ব্যাকওয়ার্ডে পড়ে গেছে, একদম এন্ড তো জেলার। যাই হোক, ওনার সাথে হাঁটতেছি, উনি অনেক কিছু বললো। কিছু দূর যাওয়ার পরে যখন মানে আমি আমাদের বাড়ির সীমানা, যেখান থেকে আমাদের বাড়ির সীমানা শুরু, আমাদের বাড়িটা অনেক বড় এরিয়া নিয়ে, তো বাড়ির সীমানা শুরু ওই পর্যন্ত যখন আসছি, সে আমাকে বলতেছে আচ্ছা তাহলে তুমি এখন যাও, আমি এই আমাদের বাড়ি। ওকে। তো সে চলে গেল। চলে যাওয়ার পরে আমি যখন বাড়িতে গেলাম, বাড়িতে যে ফ্রেশ ট্রেশ হয়েছি, দাদা এর মধ্যে ঘুম থেকে উঠছে। তখন আমার দাদা জীবিত, উনি এখন মারা গেছে অনেক বছর হলো। তো যাই হোক, উনি কথা বলতেছে ওনার সাথে, উনি হঠাৎ করে কথা বলতে বলতে ওনাকে বললাম যে আমাকে এই পর্যন্ত পাশের বাড়ি এক চাচা আগায় দিয়ে গেছে। তো বলছে কে? তো আমি বললাম যে গফুর চাচা নাম ওনার। তো বলতেছে গফুর? কোন গফুর? দেখতে কেমন? তো আমি তার বর্ণনা দেওয়ার পর সে বলতেছে যে না, এটা তো হয় না। কিভাবে? মানে উনি ওনার গ্রাম্য ভাষায় বলতেছে, আমি ওটা বলতে চাচ্ছি না। না, ঠিক আছে। তো যাই হোক, তো আমি একটু হইলাম, কি ব্যাপার, এটা বলতেছে কেন আমার দাদা? তো আমার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমি তারা জোরাজোরি করতেছি, বলেন কি হয়েছে? অবশ্যই কিছু একটা হয়েছে, কোনো খারাপ মানুষ নাকি, আমার তো কিছু বলে নাই বা কিছু করে নাই। তো সে বলতেছে না, তা না তো, ও তো গত 2 মাস আগে মারা গেছে। তো আমি তারপরে একদম থার্ডেড যে কিভাবে সম্ভব এটা, হাউ ইট পসিবল। সেই রাতে আপনি ঘুমাতে পেরেছিলেন? না, সে রাতে আমি ঘুমাতে পারছি, এটা ঠিক আছে, কিন্তু আমার মানে রাতে ঘুমটা মনে হয় খুব একটা ভালো হয় নাই আমার। পরে স্বপ্নে বা সামনাসামনি কোনো সময় না, এরকম কিছু হয় নাই। তো তারপরের দিনের বেলা আমি এটার পিছনে মানে খোঁজ খবর নিছি যে আসলেই কিনা, আসলেই লোক কিনা। যে বাড়িটাতে গেছি ওই বাড়িটাতে গেছি, খোঁজ খবর নিছি। আমার অ্যাকচুয়ালি মানে ভয় বলতে যে জিনিসটা, ওইটা আমার মধ্যে নাই। আচ্ছা। তো আপনার হয়তো বা খেয়াল আছে, আপনি যেদিন আমাকে কল দিছেন সেদিন আমি বলতেছিলাম যে আমি এখন গ্রামের রাস্তায় আছি, ঘুরতেছি আমার গ্রামে। সেটাই, রাতের বেলা প্রায় রাতের 11টার মতো বাজে, তখন একা ঘুরছিলেন। এবং এই গ্রামে যে গ্রামটার কথা আপনি বলছিলেন এবং এখনো বলছেন, সেই গ্রামটাতে কি এরকম ধরনের ঘটনা কি অনেক ঘটে বা এরকম প্যারানর্মাল ঘটনা যেগুলো আছে? আমি আরেকটা ঘটনা শেয়ার করতে পারি, ওটা আমার চোখে না, শুধু আমি একা দেখি নাই, প্রায় 20-25 জন মানুষ আমরা একসাথে দেখছি। ওটা ভৌতিক কিনা আমি তা বলতে পারবো না, কারণ কেউ ভয় পাইনি আমরা অ্যাকচুয়ালি ওটা দেখে। আচ্ছা। কিন্তু একটা অদ্ভুত প্যারানর্মাল যেটা বললেন আপনি, অবাস্তব, ওইরকম একটা কিছু হয়তোবা। ঘটনাটা ছিল এরকম, তখন আমি ম্যাট্রিকও পাস করি নাই, ক্লাস 9 এর ভ্যাকেশনে আমি গ্রামে গেছি। আমার গ্রামে যাওয়া হয়, বছরে 2-1 বার গ্রামে যাওয়া হয়। আচ্ছা।
তো খাওয়া দাওয়া করে আমরা টিভি দেখতেছি সবাই, ব্যাটারিতে লাইন দিয়ে টিভি দেখতেছি। তো তখন গ্রামে 14 ইঞ্চি টিভি, সাদা কালো। তো হঠাৎ করে দাদা বলতেছে বাইরে থেকে যে সবাই বাইরে আসো, দেখে যাও কিছু একটা। তো আমরা যাচ্ছি, দৌড়ায় সবাই বের হয়েছি বাড়ির মধ্যে। মানে বাড়িতে সেদিন আত্মীয় স্বজন অনেক, আমাদের সবাই আসছে, আমরা ঢাকা থেকে গেছি, সবাই আসছে আমাদের সাথে দেখা করার জন্য। তারপরে একটু দূরেই আরেকটা বাড়ি, ওইখান থেকেও কিছু মানুষজন বের হয়েছে আমাদের শব্দে, চিল্লাচিল্লিতে। তো আমরা দেখলাম তখন ছিল হলো মানে এই সিজনটা না, আরো 1 মাস পরে তখন ধান একটু বড় বড় হয়ে গেছে, ধান পাকে না এখনো, কাঁচা ধান। তো হয়তোবা যদি ধান ক্ষেত দেখা হয়ে থাকে, দেখবেন যখন ধান পাকবে হয়ে থাকে, তখন কিন্তু ধানগুলো অ্যাটলিস্ট মানুষের হাঁটু পর্যন্ত বা হাঁটুর চেয়ে উপরে থাকে, এত উঁচু থাকে। তো দেখলাম একটা গোল বল, ডিয়ার 5 সাইজের বলগুলা যেরকম হয় আর কি, ওই টাইপের একটা বল ভাসতেছে, জাস্ট ভাসতেছে। তো আমি প্রথমে বললাম যে এটা আলেয়ার আলো, অন্য কিছু না। আচ্ছা। তো দেখলাম ওটা নড়তেছে, নড়তেছে বলতে কি একবার অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে, আবার ফেরত আসতেছে। তো আমাদের ধান ক্ষেত যেটা মানে একদম খোলা ধান ক্ষেত, তারপর অনেক দূরে একটা গ্রামের মতো। তো অনেক দূরে চলে যাচ্ছে, আবার ওটা রিটার্ন আসতেছে, আস্তে আস্তে মানে অনেক মানুষ জড়ো হয়ে গেল এখানে, সবাই দেখতেছে। আমরা প্রায় 10-15 মিনিট এই জিনিসটা দেখছি। আচ্ছা। দেখার পর ওটা আস্তে আস্তে ওই গ্রামের পিছন দিকে মনে হলো যে শেষ হয়ে গেল, মানে চলে গেল। আচ্ছা, এটার ব্যাখ্যাটা কি? এটা কি আপনি একা দেখেছেন? না, আমরা প্রায় 20-25 জন মানুষ একসাথে দেখেছেন। এবং ওইখানে কোনো মানুষের বা কারো থাকার কথা না ওই সময়। ধান ক্ষেতের মধ্যে কেউ যদি মশাল নিয়ে এত জোরে দৌড়াতে পারে, তাহলে সে অলিম্পিকে ফার্স্ট হয়ে যাবে। অলরাইট। সো এই ঘটনাগুলো এরকম গ্রামে আপনাদের মানে অনেক সময় ঘটে। আমি আরেকটা কথা বলতে পারি এভাবে, যে আমার যে বড় আব্বা ছিল, মানে আমার দাদার আব্বা যে ছিল, উনার একটা মানে উনাকে এখনো সবাই কবিরাজ বলে, ঠিক আছে? আচ্ছা। তো উনি নাকি, আমি তো উনাকে দেখি নাই, তো শুনছি আমার বাবার মুখে, দাদার মুখে শুনছি, এবং গ্রামের অন্য মানুষের মুখে শুনছি, উনি নাকি জাদু টোনা করতো। আচ্ছা আচ্ছা। তো এই জিনিসটা আমি বিলিভ করি না। আচ্ছা, রিয়েলি আমি অনেক কিছু মানে দেখছি বা শুনছি অনেকের কাছে, কিন্তু তারপর আমি বিলিভ করি না রিয়েলি। যেটা আমি মনে করি এটা আমার হ্যালুসিনেশন। কিন্তু উনার কিছু কাহিনী আছে বা উনার কিছু এক্সপিরিয়েন্স আছে যা আমি অন্যদের মুখে শুনছি, যেগুলা অবাস্তব, এক কথায় অবাস্তব, ইম্পসিবল। এখন এগুলা যদি বলেন যে প্যারানর্মাল, তাহলে হ্যাঁ প্যারানর্মাল। যদি বলেন ভৌতিক, যদি বলেন অবাস্তব, মানে যে যেভাবে নিতে পারে, যেভাবে নেয়। আপনার সাথে কথা মানে আপনার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি আপনার মতন করে চিন্তা করেন, যে যেভাবে চিন্তা করে আর কি। আচ্ছা, আমাদের সাথে আরো একজন গেস্ট রয়েছেন, আমরা তার একটু পরিচয়টা জানবো। কি নাম আপনার? আসসালামু আলাইকুম, আমি সিবাত রহমান বলছি। সিবাত রহমান, কোথায় থাকেন আপনি? আমি রামপুরা বনশ্রীতে থাকি। আচ্ছা, কোন ঘটনাটা আপনি আমাদের সাথে আজকে বলার জন্য? যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে 3 থেকে 4 বছর আগের ঘটনা। আমরা এই বনশ্রীতে একটা বাসায় ভাড়া থাকতাম আর কি। তো সেই বাসাটা ছিল হচ্ছে 4 তলা। আচ্ছা। তো মানে হঠাৎ কমপ্লেইন আসে, মানে নাইট গার্ডদের কাছ থেকে কমপ্লেইনটা আসে দারোয়ানদের কাছে, যে তারা নাকি এই ছাদের উপরে ঠিক 2টার পরে আর কি, ফার্স্ট একটা নাইট গার্ড এই জিনিসটা কমপ্লেইন করে। 2টার পরে তারা এরকম দেখে যে একজন মহিলা ছাদে দাঁড়িয়ে আছে, বা সে হাঁটাহাঁটি করছে পুরা ছাদ জুড়ে। আবার মাঝে মাঝে এরকম দেখে যে তিনি ছাদের রেলিং এর উপর বসে পা নাড়াচ্ছে। তো এই জিনিসটা প্রথমে একজন নাইট গার্ড দেখে, তো ওই ব্যাপারটা দেখে উনি সাথে সাথে দারোয়ানকে জানান। বাট দারোয়ানকে জানানোর পর দারোয়ান ব্যাপারটা খুব একটা কানে তুলেননি। তো উনি তখন রেগে যান যে এটা কি হচ্ছে, মানে আমি দেখতেছি। বাট দারোয়ানকে সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে আসেন, আপনিও আসেন আমার সাথে দেখেন। বাট দারোয়ান যখনই আসে তখন দেখে কি যে ওই জিনিসটা নাই ছাদে। তো পরবর্তীতে 2 থেকে 3 দিন পরে ওই নাইট গার্ড প্ল্যান করে আসেন যে মানে উনি যখন এই জিনিসটা দেখবেন, সঙ্গে সঙ্গে আরো যত নাইট গার্ড আছে পুরো বনশ্রীর মধ্যে সবাইকে একসাথে ডেকে নিয়ে আসবেন সামহাউ। তো উনি এই প্ল্যানটা করার জন্য তো উনি সাথে হয়তো কোনো ব্যবস্থা রেখেছিলেন, মোবাইল টোবাইল। তো উনি এই জিনিসটা দেখেছিলেন রাত্রেবেলা 2টার পর, আবার সে একই অবস্থায় দেখেছিলেন যে ওই মহিলাটা রাস্তা ছাদে দিয়ে হাঁটছে। উনি তখন সঙ্গে সঙ্গে সব নাইট গার্ডকে ডেকে নিয়ে আসেন, এবং তারা সবাই লুকায় ছিল আর কি, মানে যাতে ওই জিনিসটা ওদের দেখতে না পারে। আচ্ছা। পরে আমাদের বাসার ঠিক পিছন দিয়ে ওনারা এসে
দারোয়ানকে বিষয়টা জানান। পরে দারোয়ানও বাসার পিছনে দাঁড়িয়ে বিষয়টা দেখেন যে একটা মহিলা আসলেই হাঁটছে। আর মহিলাটার মানে ড্রেস আপটা একটু ডিফারেন্ট, মানে ওনার চুল ছিল খোলা, প্লাস উনি মানে একটু লম্বা টাইপের, এরপর ওনার শাড়িগুলো কেমন জানি মনে হচ্ছে যে একেবারে ছেড়ে ছেড়ে হাঁটছে, লাল শাড়ি পরা। তো মানে এক কথায় উইয়ার্ড, জিনিসটা দেখলে যে কেউ ভয় পাবে। তো সঙ্গে সঙ্গে করে কি ওনারা সবাই মিলে ছাদে চলে যায় জিনিসটা দেখতে, আসলে কি জিনিসটা কি। ছাদে গিয়ে মানে নর্মালি যা হয় সবাই এই জিনিসটা কিছু দেখতে পারেনি। তো এই বিষয়টা পরবর্তীতে আমাদের জানানো হয়, মানে পরের দিনে আর কি দারোয়ান আমাদের সব চারতলায় যারা আমরা ছিলাম পুরা বাসায় সবাইকে জানায়। তো জানানোর পর সবাই ব্যাপারটা মানে খুব একটা কেউ সিরিয়াসলি নেয়, কেউ সিরিয়াসলি নেয় না। তো আমাদের মধ্যে কয়েকজন আঙ্কেল ছিলেন, তো তারা বললেন যে আচ্ছা ঠিক আছে আমরা হুজুর নিয়ে আসবো, দেখি ব্যবস্থাটা কি করা যায়। তো এরপর একজন হুজুর নিয়ে আসা হয়। তো উনি এরকম পুরা বাসাটা চেক করেন, ছাদও গিয়ে দেখেন, দেখে টেকে চলে যান। মানে কোনো লাস্ট ফাইনালি উনি কোনো সলিউশন দিতে পারেননি, কোনো সলিউশন দেয়নি, চলে যান। পরবর্তীতে ওনার সাথে যোগাযোগ করা হয় যে কি ব্যাপার, আপনি তো কিছুই বললেন না, আপনি বললেন যে পরবর্তীতে এসে জানিয়ে যাবো কি করছি আমি। তো উনি তখন বললেন যে আসলে আমি এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছি না। আচ্ছা আচ্ছা। তো মানে ওনার এই কথাটা শোনার পর আমাদের বাসার সবাই তখন একটু আতঙ্কিত হয়ে যায় যে আসলেই হয়তো ব্যাপারটা সামথিং আনইউজুয়াল। তো এই বিষয়টা হওয়ার পর মানে ছাদে এরপর আবার আরেকটু ভিন্ন টাইপের ঘটনা ঘটতে থাকে। ছাদে চারতলায় যারা আর কি ছিল, বিল্ডিংটা ছিল চারতলা, দেশ ওই চারতলায় শব্দটা বেশি আসতো। ওরা এরকম শুনতে পায় যে ছাদে কেউ দৌড়াদৌড়ি করছে রাত্রেবেলা, এবং নাইট গার্ডরা ওই জিনিসগুলা প্রায় দেখতো। বাট ওইটা দারোয়ানদের জানানোর পরে দারোয়ান বলতে কি আপনাদের এটা বিষয় নিয়ে মাথা খাওয়ানোর দরকার, এটা আমাদের ব্যাপার। তো এরকম ছাদে দৌড়ানো শব্দ আসতো, প্লাস হচ্ছে ছাদে আমাদের টিন ছিল, ওই টিনের উপর মানে লাফালাফি করলে যেরকম শব্দ হয় সেরকম টাইপের শব্দ আসতো। এরপর আবার পিলারের আমাদের ছাদের যে পিলার গুলা ছিল ওইটার উপর রড ছিল এক্সট্রা গুলো, ওই রড গুলা একসাথে যদি কেউ টেনে জোরে টেনে ছেড়ে দেয় যেরকম শব্দ হবে, অনেক জোরে শব্দ হবে। এই শব্দ নাকি অনেকেই পেয়েছে চারতলায়, যদি আমরা পাইনি, আমরা ছিলাম দোতলায়। তো এই বিষয়টা নিয়ে তখন খুব বেশি হুলস্থুল লেগে যায়। চারতলার যেসব আঙ্কেল আন্টিরা ছিলেন সবাই মিলে হ্যাঁ সবাই মিলে একটা মিটিং ডাকলেন আমাদের বাসায় সবাই যারা ছিল। তো ওই মিটিং এ লাস্টলি ডিসিশন নেওয়া হয় যে আমরা ভালো একজন হুজুরকে আনবো, যেহেতু এটা মানে প্যারানর্মাল একটা ব্যাপার, কোনো সায়েন্টিস্ট এগুলো কোনো সলিউশন দিতে পারবে না। সো একজন ভালো হুজুরকে আনবো। তো এখন ভালো হুজুর খোঁজার জন্য এক একজন মানে বললেন যে ওকে ঠিক আছে আমি দেখতেছি। তো ঘটনা ঘটলো হচ্ছে আমাদের চারতলায় এক ফ্যামিলি থাকতো। তো ওই ফ্যামিলিতে মেম্বার ছিল দুইজন ভাই ছিল আর কি, আমরা বড় ভাই বলতাম। তো ছোট যে ভাইটা মানে দুই ভাই অ্যাকচুয়ালি এসব বিষয়ে খুব একটা পাত্তা দিত না, আমরা ইয়াং স্টুডেন্ট ছিলেন। তো ওনারা এই বিষয়টা শোনার পর বলেন যে মানে এরকম ইয়া করেছিলেন যে না এটা আমরা বিশ্বাস করি না। তো এট লাস্ট হয় কি যে একদিন মানে ওনারা রাত জেগেছিলেন আর কি, দুই ভাই এক রুমেই থাকতেন, রাত জেগেছিলেন। তো এরকম একটা মানে ওনার শব্দ পাচ্ছিলেন যে ছাদের মধ্যে কেউ দৌড়াচ্ছে। তো ছোট ভাইটা বললেন যে আমি শিওর এটা হয়তো আমাদের বাসার কোনো ছেলে বা পাশের বাসার হয়তো কোনো ছেলে এরকম ফাইজলামি করতেছে, বা আমাদের বাসার কেউ একজন হয়তো এরকম ফাইজলামি করতেছে, আজকে ওর খবর আছে, আমি কিছু একটা করে বসবই। তো এই জিনিসটা যখন আস্তে আস্তে প্রকট হতে থাকে, মানে আর কেউ শুনিনি ওদের বাসার, সবাই ঘুমিয়েছিলেন তখন, মানে শব্দটা যখন আরো জোরে আসতে থাকে তখন উনি মানে ওনার বড় ভাইয়ের কাছ থেকে পারমিশন না নিয়ে উনি একা একা চলে যান ছাদে। উনি কিছু একটা আজকে করবেনি, উনি শিওর যে এটা হয়তো কোনো মানুষই করছে। আচ্ছা। তো ওনার বড় ভাই ওনাকে তখন খোঁজাখুঁজি শুরু করেন। ওনার বড় ভাই তখন ছিলেন না, মানে যখন উনি গেছেন ছাদে তখন উনি দেখেন নাই আর কি উনি কই গেছেন, খোঁজাখুঁজি শুরু করেন উনি কই। পরে উনি চিন্তা করলেন যে যেহেতু আমাকে বসে ছাদের এই ব্যাপারটা হয়তো ছাদে থাকতে পারে। পরে ছাদে গিয়ে দেখেন মানে খুবই উইয়ার্ড একটা ব্যাপার যে উনি মানে আমরা ছাদে ইয়া ছিল রিং ছিল আর কি ঝোলার। তো আমরা মানুষজন বলে যে লম্বা হয়, হ্যাঁ ওইটাই। তো আমরা এরকম ঝোলার জন্য রিং ছিল আর কি ছাদে। তো উনি দেখেন যে মানে ছাদের দুই রিং এর মধ্যে ওই লোকটা দুই পা ঝুলানো অবস্থায়, উল্টা অবস্থায়, পা দুইটা দড়ি দিয়ে টাইট করে বাঁধা, উল্টা অবস্থায় উনি অজ্ঞান হয়ে আছেন। উনি এটা দেখে রাত্রেবেলা চিৎকার দেন
And ওনার চিৎকার শুনে ওনার বাসা থেকে সবাই চলে আসেন, ইভেন আমাদের ফ্যামিলি থেকেও, মানে সবাই হুলস্থুল অবস্থা। পরে ওনাকে নিয়ে ছোট ভাইকে আর কি বাসায় নিয়ে আনা হয়। বাসায় আনার পর ওনাকে ট্রিটমেন্ট দেওয়া হয়, বাট মানে দেখা যাচ্ছে যে মানে উনি পুরোপুরি অজ্ঞান। ওই দিন ওনার জ্ঞান ফিরেনি। পরের দিন ওনাকে কে জানি এসে, আমার ঠিক মনে হয় ডক্টরই মেবি, উনি এসে আর কি মানে ট্রিটমেন্ট দিয়েছেন। এট লাস্ট উনি 2 থেকে 3 দিন পর যখন সুস্থ হয়েছেন, তখন আমাদের বললেন যে মানে উনি যা দেখেছেন ছাদে যাওয়ার পর, উনি দেখেন যে মানে একটা মহিলা দাঁড়িয়ে আছে। মানে ওই মহিলাটার মানে আমরা ওই দারোয়ানে যেরকম বর্ণনা দিয়েছে সেরকম টাইপের একজন মহিলা দাঁড়িয়ে আছেন। অবস্থা, কিন্তু ওই মহিলাটা উল্টা দিকে দাঁড়িয়েছিলেন। দ্যাটস ওয়াই উনি ফার্স্টে ওনার চেহারাটা দেখতে পারেননি। তো উনি যখন হকি স্টিক ওনার হাতে ছিল, তো উনি রাগী মাথায় বলতেছেন যে আপনি এখানে কি করতেছেন, এখানে আপনার নাম কি, সেইখান দেন। তো মহিলা কোনো অ্যান্সার দিচ্ছিল না। পরে ওই মানে ছেলেটা মানে বললো যে আপনি যদি কথা না বলেন আমি কিন্তু এখন আপনার গায়ে হাত দিতে বাধ্য হবো। তো ওই মহিলাটা তখন সঙ্গে সঙ্গে বললো নাকি যে তুই এখান থেকে যা। এই কথাটা উনি শোনার পর মানে ওনার ভয়েসটা আবার নাকি ছেলেদের মতো এরকম ছিল। তো উনি শোনার পর ভয় পেয়ে গেছেন। তখন মানে নরম কণ্ঠে বলেন যে আপনি কে? তো উনি বলেন তুই এখান থেকে যা, তোর ভালোর জন্য বলতেছি। তো উনি মানে বলতেছে আচ্ছা আমি চলে যাবো, বাট আপনি এরকম করতেছেন কেন, আপনি কে বা কোথা থেকে এসেছেন? তখন ওই মহিলা কি মানে ওনার দিকে মুখ ফেরায় উনি যেটা আমাদের বললেন, এই ছোট ভাই, উনি বললেন যে ওই মহিলাটার চেহারা মানে কুষ্ঠরোগীর যেমন অবস্থা থাকে, অনেক গুটি গুটি অবস্থা থাকে মুখে, কাটা কাটা এরকম, কাটা কাটা পুরা সেরকম অবস্থা। চোখটা পুরোপুরি লাল এরকম। উনি এই জিনিসটা দেখেছেন, ওইটা দেখার পর উনি এখানে পুরোপুরি অজ্ঞান। পরে আমি জানি না যে আপনি জানেন কিনা যে পজেস যারা হয় তাদের এরকম মানে চেহারাটা এরকম হয়ে যাবে, একটু সাদা টাইপের, একটু মানে জায়গায় জায়গায় এরকম আঁচড়ের দাগ, কাটা কাটা, মানে এরকম ধরনের। আমি শিওর আমি জানতাম না। তো যাই হোক, তো উনি আমাদের এটা বলেন। এখন উনি ওটা দেখার পরে ওইখানে পুরোপুরি সেন্সলেস হয়ে যান। এরপর ওনার কি হয়েছে বা উনি কিভাবে এখানে ঝুলানো অবস্থায় ছিলেন ওটা উনি জানেন না। এই শুধুমাত্র তার এইটুকু মনে আছে শেষ মুহূর্তে মহিলার সাথে তার এই কনভারসেশনটা হয়েছিল লাস্টে। ওকে, ভেরি ইন্টারেস্টিং। এবং আমার মনে হয় যে অনেকের কাছেই এই ঘটনাটা বেশ উদ্ভট লাগবে, এবং সত্যি আপনারা যারা ছাদে দুপধাপ শব্দ পান তারা নিশ্চয়ই এতটা সাহস করবেন না, অন্তত আমি এই কাজটা করবো না। আরেকটা কথা আমি অ্যাড করতে চাই, ওই ঘটনার পর থেকে আমাদের বাসায় ডিসিশন নেওয়া হয় যে কেউ সন্ধ্যার পর থেকে ফজরের কিছুক্ষণ পরে রাগ পর্যন্ত তোমরা কেউ ছাদে যাবো না, দরকার নেই ছাদে যাওয়া। আপনারা এখনো সেই ভয়টা নিয়েই রেগুলার দিনগুলো পালন করছেন? মানে অন্য বাসায় থাকি আমরা, কি অদ্ভুত না, মানে ছাদে যেতে পারি না। সেটাই, মানে মনে হয় না যে ওই বাড়িতে যারা আছেন তারা বুঝতে পারছেন যে ছাদে কেউ একজন হাঁটছেন এবং ছাদে যাওয়া আমাদের নিষেধ। মানে এটা আমার বাড়ি হলেও রাতের বেলায় ছাদে যেতে পারবো না, 11টার পর থেকে আমার ছাদে যাওয়া হারাম। সো আমি মনে হয় না যে আমি নিজেও এতটা সাহসী হতাম যে এরকম ছাদের উপরে এরকম কেউ একজন হাঁটছেন, হ্যাঁ, যে পজেসড একটা মহিলার মতো মুখ যার, এবং তিনি ছাদে আছেন জেনেও আমি এতখানি সাহসিকতা দেখাবো না যে আমি উঠে গিয়ে তার সঙ্গে দেখা করে বলবো যে হ্যালো, কেমন আছেন, ভালো আছেন কিনা। ভালো হুজুরের যে কথাটা বলা হয়েছিল, মানে বড় একজন হুজুর আনা হবে, তো ওই লাস্টে ওই হুজুর আনা হয়েছিল। এন্ড ওই হুজুর বলেছিল যে এই জিনিসটা মানে আপনাদের কোনো ক্ষতি করছে না, কিন্তু আপনারা যখন ওকে ডিস্টার্ব করছেন তখন আপনারা ক্ষতি করছে। এখন আপনারা যদি ওর বিরুদ্ধে কোনো অ্যাটেম্প নিতে চান, এট লাস্ট এমন হতে পারে যে ও হয়তো ওই বাসায় আসতে পারবে না, বাসা হয়তো বন্ধ, যেটা বলে আর কি, মানে বন্ধ করে দেওয়া, বাঁধিয়ে এটা করা যেতে পারে। কিন্তু আপনাদের কারোর বিরুদ্ধে হয়তো কোনো প্রতিশোধ নিতে পারে, সেটা আপনারা যখন বাইরে থাকেন। সো আপনাদের এখন আসলে কি এটা করতে পারেন যে আপনারা বাসায় থাকেন, আর রাত্রেবেলা সাজানোর দরকার নেই। আমার বিশ্বাস এই জিনিসটা আর মানে পরবর্তীতে আপনারা যদি ডিস্টার্ব না করেন আপনাদের এখানে আর থাকবে না। এন্ড এইটা এমনই হয়েছিল, আরো 2 থেকে 3 মাস পরেও এরকম শব্দ শোনা গিয়েছিল, বাট 2 থেকে 3 মাস পর এই জিনিসটা আসলেই ছিল না। বাট তারপর আমরা ছাদে যাইনি ভয়ে। না, ছাদে যাওয়াটা আমিও সাজেস্ট করবো যে যান, কারণ ব্যাপারটা হচ্ছে কি যে আপনি এখনো ফেস করেননি, কিন্তু হুট করে যদি ফেস করে ফেলেন তাহলে সেই অভিজ্ঞতাটা খুব ভালো হবে না। অনেকেই বলছেন যে আসলে তারা ফেস করতে চান এরকম কিছু, কিন্তু সত্যিকার অর্থে যদি কোনোদিন ফেস করে ফেলেন তখন ব্যাপারটা ঠিক এত বেশি আনন্দের কিছু নাই। এটা হচ্ছে যে আপনাদেরই পাঠানো আরো একটি ঘটনা আমি আপনাদের একটু পড়ে শোনাতে চাই, এবং এই ঘটনাটাও যথেষ্ট ভয়ঙ্কর। যিনি লিখেছেন তিনি লিখেছেন যে আমার নাম শাহরিয়ার আরাফাত। অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সটা আমার না, আমি এক্সপিরিয়েন্সটা শুনেছি আমার এক কাজিনের
কাছ থেকে। ঘটনাটা আমিও ফার্স্টে বিলিভ করতে পারিনি, বাট অ্যাকচুয়ালি ট্রু তখনই বুঝলাম যখন আঙ্কেলের কাছ থেকে শুনলাম। ঘটনাটা যে জায়গায় ঘটেছিল সেটা ঝিল বাংলা, আচ্ছা একটা সুগার মিলের কথা বলেছেন তিনি, এবং সেটা একটা রেল লাইনের পাশে, এবং এক সারিতে কয়েকটা পাম ট্রি ছিল সেখানে। আর স্টেশনে লোকেরা বলতো যে ওই জায়গাটা ভালো না, এই কারণে কেউ খুব একটা যেত না সেই জায়গাটায়, এবং এই জায়গাটা অ্যাভয়েড করার জন্য মানুষ গ্রামের ভেতর দিয়ে ঘুরে যেত। আর রাত হলে তো কথাই নাই, কেউ আর ওই পথ মারতো না। এবং একটা দিন যেটা হলো সেটা হচ্ছে একজন মানুষ সে বাড়ি ফিরছিল কাজ শেষ করে, এবং সেই মানুষটির নাম ছিল হচ্ছে রতন মিয়া, এবং এটা তার নিক নেম ছিল। সে যখন ফিরছিল সেই দিনটি ছিল থার্সডে, এবং এটা প্রায় রাত 12টার দিকে হবে। তাড়াতাড়ি হবে ভেবে সে সেই পথটা দিয়েই বাসায় ফেরার সিদ্ধান্ত নিল, এবং তার একটু ভয়ও লাগছিল, বাট সে বাসায় ফিরে গেল কোনো ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই। পরদিন ভোরবেলা পিয়ন তাকে একটা পার্সেল দিয়ে যায়। সেদিন কিন্তু রাত্রেবেলা তার কিছুই হয় নাই, সে ওই রাস্তা দিয়ে এসছে এবং সে নিরাপদেই বাসায় পৌঁছেছিল, এবং পরের দিন তার কাছে একটা পার্সেল আসে। এবং রতনের বিয়ে ঠিক হয়েছিল সেই রতন মিয়ার, এবং তার কোনো একটা লেটার অথবা পার্সেল এরকম কিছুটা আসার কথা ছিল। সো রতন স্বাভাবিকভাবে যেটা হয় সেটা হচ্ছে খুব খুশি হলেন যে তার পার্সেলটি চলে এসছে। বাট সে যখন পার্সেলের বাক্সটি খুললো তখন সে অড এবং খুবই 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 অড কিছু পেয়েছিল, এবং সে দেখলো যে হি স দ্যাট দ্য বক্স ইজ ফুল অফ ব্লাড, বুঝতেই পারছেন। এবং এই ব্লাডের মধ্যে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে সেটা নোটিস করার মতো। সেটি হচ্ছে যে তিনি দেখলেন যে দুইটা পাখা, মানে হি স 2 wings of a bird in the blood, এবং ইটস লাইক পাখির পুরা শরীরটা পাখা থেকে আলাদা করলে পাখনাগুলো যেমন দেখাবে ঠিক সেই রকম, কিন্তু পাখনাগুলো রক্তাক্ত না, বরং রক্তাক্ত না থাকে, সেটা একদম শুভ্র সাদা ছিল। ইনস্ট্যান্টলি রতন সেন্সলেস হয়ে গেল। স্বাভাবিক, এই ঘটনার পরে কেউ আর জেগে থাকতে পারেন না, সংজ্ঞা হারাবেন সেটাই স্বাভাবিক। এবং তারপর থেকে তার খুব জ্বর আসে। মেডিসিন বা ড্রাগ কোনো কিছু তার কাজ হলো না। বড় হুজুর দেখানো হলো, কিন্তু তিনি কোনো সলিউশন দিতে পারলেন না। খালি বললেন যে দুষ্টু জিনের আসর পড়েছে। রতনের জন্য যে পার্সেলটা আসার কথা ছিল 2 দিন পর আসলো। এভরিথিং ওয়াজ ফাইন, বাট রতনের যেটা হয়েছিল সেটা হচ্ছে যে রতনের শরীর দিন দিন খারাপ হতে থাকলোই, এবং সে he told the whole matter to his family members, এবং কেউ তাকে হেল্প করতে পারেনি সেই মুহূর্তে, এবং সে কাউকে সেই ব্লাডের বাক্সটা দেখাতে পারে নাই, মানে দেখায় নাই আর কি। দুঃখজনক হলো সত্যি যে এই ঘটনা, সেদিন রতন ঠিকভাবেই বাড়ি পৌঁছেছিল। তার কয়েকদিন পরে মানে তার পরের দিন থেকে সে অসুস্থ হতে শুরু করেছিল, এবং ডাক্তার কবিরাজ যাই বলেন না কেন কোনো কিছুতে সে সুস্থ হচ্ছিল না। এবং আনফর্চুনেটলি ঠিক ঘটনার 7 দিন পরে সেই একই সময়, সেই থার্সডে 11:40 থেকে 11:50 এর মধ্যে সে মারা যায়। সো এই হচ্ছে ঘটনা, এবং এই ঘটনাটা রতনকে পথ মারাতে বলেছিল সাধারণত একটু শর্টকাট হবে ভাবে সে তার জীবনের ঝুঁকি নিয়েছিল, সে তখন বুঝতেও পারেনি। এবং সেটা হচ্ছে আরো ভয়ঙ্কর ঘটনা হলো মৃত্যুর সময় তার পুরা শরীরটা অ্যাবনর্মালি লাল হয়ে গিয়েছিল, এবং তার মৃত্যুর 5 ঘন্টা পরেও তার নাক দিয়ে অনেকখানি তাজা রক্ত বের হয়ে যায়। সুতরাং বুঝতেই পারছেন ঘটনাটা যথেষ্ট রকমের ভয়ঙ্কর। গেস্ট রয়েছেন, তাদের সাথে আমরা পরিচিত হব। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মাশার রহমান অন্তর। আপনার সঙ্গে আরেকজন আছেন? জি, ওর নাম তমাল। তমালের নামটা বলুক, অসুবিধা নাই। হ্যালো ফ্রেন্ডস, আমি চৌধুরী ফয়জুল মোল্লা তমাল। ওকে, আপনাদের দুজনেরই একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আমি জানতে চাইবো, যেটা আমার সাথে এর আগে আপনি শেয়ার করেছেন। সেই ঘটনাটা আমরা এখন শুনবো। কে বলবে? যে কোনো একজন বলেন। আচ্ছা, আমি আপনাকে যে ঘটনাটা ইমেল করছিলাম এবং আপনার সাথে লাস্ট যে ঘটনাটা আমি শেয়ার করছিলাম সেই ঘটনাটা দিয়ে শুরু করতে যাচ্ছি। তো শুরু করার আগে আমি একটু সময় নিব সবার কাছ থেকে, ক্ষমা প্রার্থী, যে বাংলাদেশ ক্রিকেট দল এবং বাংলাদেশের যে 16 কোটি ক্রিকেট ফ্যান আছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, এবং আমি আশা করছি পরবর্তী ম্যাচগুলোতে বাংলাদেশ এ ধরনের সাফল্য দেখাতে পারবে। যাই হোক, আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। এটা আমাদের গ্রামের বাড়ির ঘটনা। আমার গ্রামের বাড়ি বাগেরহাট। তো ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে আমি দাদার বাড়ি ঘুরতে চলে যাই টাইম পাসের জন্য। তো ওখানে প্রতিদিন বিকেলে আমরা ফুটবল খেলতাম। আমাদের একটা ভালো টিম ছিল।
তো একদিন বিকেলে ফুটবল খেলার পরে ওদিন একটা আমাদের টুর্নামেন্ট ম্যাচ ছিল এবং আমরা সেটাতে জয়লাভ করি, সো দ্যাট আমরা সেলিব্রেট করছিলাম। ওকে। তো সেলিব্রেটের জন্য আমাদের গ্রাম থেকে বেশ দূরে একটা বাজার আছে, তো ওখানে আমরা কিছু বন্ধু বান্ধব যারা ছিল তাদেরকে পাঠিয়ে দিই কিছু খাবার টাবার কিনে আনার জন্য এবং আমরা মাঠে ওয়েট করি। তো এই জায়গাটা হচ্ছে মধুমতি নদীর পাড়ে। তো আমরা খেলা শেষ করে আমাদের হাতে পায়ে অনেক ময়লা ছিল, তো আমি নদীতে হাত পা ধুতে চলে যাই, হাত পরিষ্কার হতে চলে যাই। তো ওখানে একটা ঘাট ছিল, এটাকে আমাদের গ্রাম্য ভাষায় যেটা বলে সেটা হলো তালগাছের ঘাট বলা হয়, কারণ ওখানে দুটো তালগাছ ছিল এবং এটা আমার একদম দাদার আমলের, মানে অনেক পুরনো। ওকে। এবং ওই ঘাটটা বাঁধানো ছিল কারণ তখন মধুমতিতে স্টিমার চলতো, ওখানে স্টিমারের লোড আনলোড করার জন্য ঘাটটা তৈরি করা হয়, এটাকে তালগাছের ঘাট বলা হতো। তো ওখানে ওই ঘাটটা যেহেতু শান বাঁধানো একটু পরিষ্কার, তো ওখানে আমি নামি হাত মুখ ধোয়ার জন্য। তো যখন ফিরে আসছি তো মাগরিবের আজান হয়ে গেছে, বেশ কিছুক্ষণ আগে হয়ে গেছে এবং মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন, অনেকের সাথে দেখা হয়েছে। তো আমাদের মানা হচ্ছে যে ওখানে কেন, চলে আসো। আমি বলছি আমি হাত মুখ ধুয়ে বাড়ি আসতেছি, এই কথা বলেছি। তো দেন আমি হাত মুখ ধুয়ে যখন উঠে আসি তো দুটো তাল গাছে একটা বাঁশ বাঁধা ছিল। আমাদের ওদিকে আবার পাট খুব বেশি হয়, পাট মানে রবি শস্য টাইপের যাই হোক ফসল হয়, তো পাট শুকানোর জন্য ওখানে একটা বাঁশ বাঁধা ছিল। তো আমি যখন ফিরে আসি হঠাৎ এক্সপিরিয়েন্স করি যে ওই গাছের পাশটাতে মানে যেখানে বাঁশ বাঁধা ছিল সেখানে চুলের মতো সামথিং ঝুলতেছে উপর থেকে। তো প্রথমে মনে করি এটা হয়তো বা পাটের আঁশ, খুব সিল্কি। তো যেহেতু অন্ধকার ছিল সো ওটা ভালোভাবে নোটিস করতে পারি নাই। তো যখন আমি জিনিসটা টাচ করি আমার কাছে মনে হয়েছে যে এটা একটা মানে একগোছা চুল। তো আমি সন্দেহ করি যে এত মানে এখানে চুল থাকার কোনো পসিবিলিটিসই নেই, দ্যাটস মোস্ট ইম্পসিবল। তো চুলটা ধরে আমি টান দিই যে কি আসলে জিনিসটা কি, আমি একটু দেখি, উপর দিকে তাকে টান দিই। তো যখন টান দেই মানে কি বলবো, আমি ভাষা প্রকাশ করতে পারবো না, এত ভয়াবহ একটা শব্দ, একটা হাসির শব্দ। এবং এটা এত বেশি ছিল যে আমরা অনেক সময় বলি যে হিম শীতল হাসি যেটাকে বলা হয়, একদম চিলিং, এরকম একটা কিছু ছিল। তো প্রচন্ড শব্দে আমি একদম থান্ডার, যেটা কি হলো, আমি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে যাই। তো পরবর্তীতে ওই সময়ের মধ্যে আমি উপরের দিকে আরেকবার একটু সাহস করে তাকাই এবং তাকালে যেটা দেখি যে একজন মহিলা তাল গাছটাকে আঁকড়ে বসে আছেন। মানে তাল গাছে, খেজুর গাছে আমরা যেভাবে উঠি আর কি অনেক সময় ওভাবে বসেন, তাল গাছে তো ওভাবে ওঠে না, সাধারণত বাঁশ দিয়ে ওঠে। তো ওভাবে ওখানে ওই মহিলাকে দেখে মানে আমি স্থান কাল পাত্র যাই বলেন, হুশ জ্ঞান সবকিছুই আমার একদম লোপ পেয়ে যায় এবং কিছুটা দুর্বল চিত্তের হওয়ার কারণে আমি জ্ঞান হারাই ফেলি। আফটার দ্যাট আমি যখন ফিরি না, অনেকক্ষণ দেখে আমার বন্ধুরা যে হ্যাঁ ও আসতেছে না, তখন ওরা এসে দেখে যে আমি অজ্ঞান অবস্থায়, এবং পরে আমাকে বাড়ি নিয়ে যাওয়া হয়, বাড়ি নিয়ে যায় আমার জ্ঞান ফেরে বাড়িতে। তো পরবর্তীতে আমার চাচা চাচি যারা বাড়ির গার্জিয়ান ছিলেন তারা আমার উপর অত্যন্ত রুষ্ট হন এবং মানে অনেক করেন যে তুমি মানে ওখানে গেছো কেন, এত জায়গা রেখে তুমি ওখানে কেন গেছো। আমি হাত মুখ ধোয়ার জন্য গেছি, এটা সুন্দর একটা জায়গা, পরিষ্কার, কোনো ঝোপঝাড় নেই, সেজন্য গেছি। পরবর্তীতে আমার চাচা বলতেছে যে যা দেখছিস আর কখনো ওই পথ দিয়ে তোর হাঁটার কোনো দরকারই নেই। পরবর্তীতে আমি যেটা ফাইন্ড আউট করি যে এখানে আগে পরেও আমার দূর সম্পর্কের চাচা উনি এরকম ভয় পাইছেন, গ্রামের আরো অনেক লোক এভাবে একই জিনিস এক্সপিরিয়েন্স করছেন। সো তারপরে এই জিনিসটা নিয়ে আমি আর কখনো সেরকম কিছু বলি নাই কাউকে। তো পরবর্তীতে আব্বু আম্মুকে বলার পরে তারাও এই জিনিসটা মেনে নেয় যে আসলে ওখানে কিছু একটা সমস্যা ছিল। ওকে পাইল, চলুন শুনে আসি। আমি কানাডাতে ইউনিভার্সিটির ভিতরে থাকি। তো যখন আমাদের সেমিস্টারটা শেষ হলো তখন সবাই তো বাসার দিকে চলে গেছে, এন্ড আমি আর আমার কয়েকজন ফ্রেন্ড আমরা রয়ে গেছিলাম ক্যাম্পাসের ভিতরে। তো ওই সময়টা বেসিক্যালি যেহেতু সবাই চলে যায় এই জন্য পুরো ক্যাম্পাস খালি হয়ে যায়। তখন যারা যারা ছিল তাদের সাথে আমরা টাইম বেশি স্পেন্ড করতাম। যেটা হলো যে আমরা রাত্রেবেলা বের হয়েছিলাম একটু হাঁটাহাঁটি করতে, কারণ অনেক বোরিং লাগছিল, কিছু করার ছিল না। তো যখন বাইরে হলাম, আচ্ছা ভালো কথা, তো আমরা সবাই চাবি নিয়ে যাই, আমার জাস্ট একটা ফ্রেন্ডের কাছে চাবিটা রাখলাম, কারণ একবার যদি চাবি হারিয়ে যায় তাহলে $7 করে ওরা ফাইন করে। তো ওরা যেটা করলো যে আমরা হেঁটে হেঁটে আসলাম, আসার পর আমরা সবাই দরজার সামনে দাঁড়িয়ে আছি। তো আমাদের যে মেইন বিল্ডিং এর যে দরজাটা, ওই দরজা
দরজাটা কার্ড ছাড়া কোনোভাবেই খোলে না, মানে কার্ডটা লাগাবা তারপরে দরজাটা খুলবে, আপনি আপনি কখনো এটাকে খোলা সম্ভব না। এবং এটা এত মজবুত, মানে ইটস লাইক দরজার সামনে একটা বড় করে গ্লাস দেওয়া এন্ড সাইডে অনেক গ্লাস দেওয়া, কিন্তু মাঝখানে মানে দরজাটা পুরাটুকু এত মজবুত, মানে এটাকে কোনোভাবেই নড়ানো সম্ভব না। মানে অনেক মজবুত ইয়ে দিয়ে বানানো হয়েছে যাতে কেউ ভেঙে না ঢুকতে পারে। ওই কার্ড সিস্টেমটা এই জন্যই রাখা হয়েছে যাতে কেউ লক দিয়ে যেন এমনি না খুলে ফেলতে পারে দরজাটা, যারা এখানে থাকে তারাই যেন শুধু এই দরজাটা খুলতে পারে। এটা হচ্ছে মেইন দরজা, এবং এমন আমাদের রুলও আছে যে এই দরজা দিয়ে যাদের মানে আমরা যদি কাউকে ঢুকাই এবং সে যদি ভিতরে যে কোনো নিউসেন্স করে তাহলে সেটার জন্য যে ঢুকাবে সে লায়াবল থাকবে। ওই দরজাটা সামনে আমরা দাঁড়িয়ে আছি, যে কার্ড ছাড়া তো খোলা যাবে না, তো কার্ডটা দিতে। তো আমার ফ্রেন্ডটা মানে যতক্ষণে কার্ড বাইর করলো হঠাৎ করে দরজাটা আপনি আপনি খুলে গেল এবং খুলে যে ধাবাস করে লাগে গেল। আমরা খালি ওখানে তাকায় থাকলাম and we were like what the hell just happened, how did that happen? তো এটা কেন হলো এখনো পর্যন্ত আমি কোনো অ্যান্সার পাই নাই। এন্ড ইটস নট লাইক আমি একা দেখেছি, আমরা ওখানে 3-4 জন ফ্রেন্ড ছিলাম এবং আমরা 3-4 জনই দেখেছি। তো এরকম হওয়ার পর এটা ফার্স্ট দিন এরকম হলো। তারপরে যেটা হলো আমার একটা ফ্রেন্ডের সাথে, ও বেসিক্যালি ক্যাম্পাসে জব করে, আমাদের স্টুডেন্টরা ক্যাম্পাসে নর্মালি জব করে। তো ও ক্যাম্পাসে জব করে, তো ওরকম রাত্রেবেলা সারা রাত জব করছে, মানে ওয়ার্ক করার পর সকালবেলা ঘুমাইতে লাইক রুমে গেছে। তো রুমে যাওয়ার পর, এটা 5টার দিকের ঘটনা, তো রুমে যাওয়ার পর শুয়ে আছে, হঠাৎ করে উপরের দিকে তাকায় দেখে একটা মাথা ঝুলে আছে। মানে মাথাও ঠিক মাথা না, ইটস লাইক স্মোকি একটা হেড, মানে ধোয়ার মতন একটা মাথা, মানে পুরা যে নাক মুখ চোখ ফিগার আউট করা যায় তা না। তো ও মনে করতেছে যে ও তো অনেক টায়ার্ড, মনে হয় এই জন্য ওইসব জিনিস ভিজুয়ালাইজ করতেছে। তো ও যেটা করলো, চোখ বন্ধ করে ঘুমায় গেল। তো ওর যে পাশের রুমমেটটা আছে, লাইক আমরা একটা অ্যাপার্টমেন্টে 3 জন মানুষ করে থাকি। তো ওর যে পাশের রুমমেট ছিল, ওরা কিন্তু আলাদা আলাদা রুমে থাকে। তো ওর যে পাশের রুমমেট ছিল, সেও এরকম ঘুমাইছিল। তারপরে সেও এরকম একটা মাথা দেখলো, সে দেখেছে 5:30টার দিকে। দেখার পর ও দৌড়ায় ওর আরেকটা রুমমেট, লাইক 3 জন, তো আরেকজনের কাছে গেল, যে বলল যে আমি এরকম একটা স্মোকি হেড দেখলাম। তখন ওর পরের রুমমেটে শুনে বললো, আচ্ছা হয়তোবা তুমি ভিজুয়ালাইজ করছো। তারপরে যখন আমার ওই যে ফ্রেন্ডটা যেটা ফার্স্টে দেখলো, সে ঘুম থেকে উঠার পর সে বলতেছে যে আমার ওই আরেকটা ফ্রেন্ডের কাছে এসে যে আমি তো এটা দেখছি। মানে ওরা 3 জনই অবাক হয়ে গেল যে 5টা থেকে 5:30টার মধ্যে 2 জনই একই জিনিস দেখছে। সো এটা তো কোইন্সিডেন্স হইতে পারে না, বা এটা তো লাইক আমাদের মানে মেন্টালি বানানো একটা জিনিস হইতে পারে না। দ্যাটস রাইট, সবকিছু হয়তো কোইন্সিডেন্স নয়, আমরা জানি। এবং থ্যাংক ইউ কানাডা থেকে এত দূর থেকে আমাদের শোনার জন্য, এবং এত দূর থেকে আমাদের। আমি ঘটনাটা শেয়ার করার আগে আরেকটা জিনিস শেয়ার করতে যাচ্ছি, ছোট করে প্লিজ। একটু আগে আমরা একটা মেল দেখলাম, মানে পড়লাম, যেটার মধ্যে ছিল যে অনেকে আগুনের গোলা দেখছে। তো আগুনের গোলাটা জিনিসটা, হ্যাঁ জিনিসটা অবশ্যই অবাস্তব, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করছি, যেটা যে আগুনের গোলা, এটা হলো মিথেন গ্যাস অনেক সময় দেখা যায় যে আগুনের গোলাটা নড়াচড়া করে না। ওটা যদি কেউ একটু সাহস করে সামনে থেকে দেখতে যায়, তাহলে দেখবে ওটা মিথেন গ্যাসের আলো। যেটা নড়াচড়া করতেছে ওটা অবশ্যই অবাস্তব একটা কিছু। ওকে, যেটা সরে যায় বা সরে যাচ্ছে, নড়তেছে, এবং বিভিন্ন জায়গায় যাচ্ছে। যেমন আমি একটু আগে যেটা বলছিলাম যে হুইল চেয়ারের যে ঘটনাটা, এটা আমার কাছে খুবই উইয়ার্ড লেগেছে, যে এটা কেমন ভাবে হতে পারে, একটা আগুনের তৈরি চেয়ার, একটা আগুনের মানুষ, সেটা কিভাবে যাবে। আমি যতটুকু শুনছি যে এই জিনিসটা হয় আসলে মানে জিন বলতে একটা কিছু আছে। যদি মুসলমান যারা শুনতেছে, মুসলমান তারা অবশ্যই বিশ্বাস করে জিনে। মুসলমানরা নিশ্চয়ই অবশ্যই বিশ্বাস করতে হবে যদি সে মুসলমান হয়ে থাকে। এবং জিন বলতে যে জাতিটা আছে, তো এরা নাকি আগুনের তৈরি, এবং এদের নাকি মাঝে মাঝে দেখা যায়, যখন তাদের দেখা যায় তাদের আকৃতিতে হয়তোবা মানুষের মতো দেখা যায়, অথবা এই আগুনের আকৃতিতে তাদের দেখা যায়। ওকে, তো যাই হোক, আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছিলাম সেটা শেয়ার করতেছি। এই ঘটনাটা আমি মানে আমার শোনা ঘটনা, আমার এক বড় ভাই আনিস দা, তার কাছ থেকে।
তো তার সাথে আমাদের প্রত্যেকদিন সন্ধ্যায় আড্ডা দেওয়া হয়। আচ্ছা। আমরা কয়েকজন মিলে একসাথে আড্ডা দিই। তো আনিসদা একদিন বলতে বলতে হঠাৎ করে একটা ঘটনা বললো। ঘটনাটা ঘটছিল হলো জামালপুরে। আচ্ছা। তো জামালপুরে একজন রিক্সা পুলার ছিল, মানে রিক্সা চালক ছিল। তার মানে সে তার মানে অতিরিক্ত ইনকামের জন্য দেখা যেত যে রাত্রেবেলা রিক্সা চালাইতো বেশিরভাগ সময়। কারণ রাত্রেবেলা ভাড়াটা বেশি পাওয়া যায় বা দূরের যাত্রী পাওয়া যায়, কারণ যেহেতু এখানে রেল স্টেশন আছে। তো একদিন সে রেল স্টেশনে দাঁড়ায় আছে, আর কোনো রিক্সাওয়ালা তেমন একটা নাই, অনেক রাত। একটা লাস্ট ট্রেন যেটা আসবে ওটা 2 ঘন্টার মতো লেট করে ফেলছে। তো হঠাৎ করে মানে গাড়িটা আসলো। গাড়িটা আসার পরে গাড়ি থেকে একজন মাত্র প্যাসেঞ্জার নামলো। সে খুবই মানে ভদ্র বেশি মানুষ। আমরা সাধারণত ভূত দেখি যারা মানে দেখছি বা শুনি যে একজন নামলো সাদা কাপড় পরা অথবা পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি, মাথায় পাগড়ি। কিন্তু লোকটার বর্ণনা যেটা আসছিল যে লোকটার গায়ে লোকটা নাকি সুটেড বুটেড ছিল, একদম হাতে একটা ব্রিফ কেস ছিল। ওকে, ইংলিশ তা জানি না, তবে তার বর্ণনা মতে। আচ্ছা, ওকে। তো যাই হোক, লোকটা আইসা মানে ওই রিক্সাওয়ালাকে বললো যে তুমি যাবা? তো বললো হ্যাঁ যাবো। তো কোথায়? তো বলতেছে আমি যেদিকে ডিরেকশন দিব ওদিকে চলো। আচ্ছা। তো রিক্সাওয়ালা চালাতে চালাতে জামালপুরে সবচেয়ে বড় যে কবরস্থানটা সেখানে এসে গেল। সাধারণত কবরস্থানের গেট বিকাল 5টার সময় বন্ধ হয়ে যায়। তো গেটে এখনো হয়তোবা যারা জামালপুরে আছে তারা যদিও মানে শুনে, তারা হয়তোবা জানে যে জামালপুরের কবরস্থানের গেটে বিশাল বড় একটা তালা থাকে। আচ্ছা। মানে তালাটা খুব লক্ষণীয়। ওকে। তো যাই হোক, সে যখন গেটের সামনে যা দাঁড়ালো নাকি তালাটা অটোমেটিক খুলে গেল। রিক্সাওয়ালা তখন দেখতেছে। তো খুলে গেল, লোকটা মানে ভিতরে চলে গেল। ভিতরে চলে যাওয়ার পরে অনেকক্ষণ পরে সে হাতে করে একটা কিছু নিয়ে আসতেছে, কাপড়ে ঢাকা, মানে একটা ছোটখাটো লাশ এই টাইপের একটা কিছু নিয়ে আসতেছে। তো সে রিক্সায় বসলো এবং রিক্সাওয়ালাকে বললো আমাকে যেখান থেকে নিয়ে আসছো আবার ওইখানে চলো। আচ্ছা। তো রিক্সাওয়ালা তাকে নিয়ে রিক্সা মানে প্যাডেল করতেছে খুব ভয়ে ভয়ে, এবং পিছনে সে শব্দ শুনতেছে যে হাড় চাবায় খাইলে যে এরকম শব্দটা হয় এরকম একটা কিছু শব্দ শুনতেছে, এবং কিছু ছুঁড়ে ফেলে দিচ্ছে এরকম শব্দ শুনতেছে। তো সে খুব ভয় পেয়ে গেল, যেহেতু রাত্রে রিক্সা চালায় তার মনের মধ্যে একটু সাহস আছে। তো সে মানে ভয়ে হোক বা যেভাবে হোক সে আবার স্টেশনে পৌঁছাইতে পারছিল। তো পৌঁছানোর পরে লোকটা বললো যে এতক্ষণ যা দেখলা বা যা শুনলা এটা কাউকে কখনো বলবা না। আচ্ছা। আর তোমাকে কত ভাড়া দিব? তো বলতেছে সে কিছু বলেনি। তো তার হাতে একটা তামার পয়সা দেওয়া হয় নাকি। ওকে। তো দেওয়ার পরে ওই ট্রেনটা তখন ওইখানে স্টিল না দাঁড়ানো ট্রেন, আশেপাশে মানে এমনকি যে স্টেশন মাস্টার সেও ওইখানে নাই, সবাই চলে গেছে এক কথায়। তো পরে জানা গেছে যে আসলে নাকি সেদিন ট্রেন বন্ধ ছিল, ট্রেন ধর্মঘট ছিল। তার মানে ওই লোকটার ওইভাবে আসার কোনো কারণই নেই, ট্রেনে আসার কোনো কারণ নেই। সুতরাং সে কোত্থেকে আসলো? তো পরে জানা যায় যে রিক্সাওয়ালা সকাল মানে সে ওখানে মানে অজ্ঞান হয়ে পড়ে যায়। সকালবেলা তার আশেপাশে যে রিক্সাওয়ালা গুলো ছিল আসা তার দেখে যে সেভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে, সারা রাত বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভেজা। তো ওরে বাড়িতে পাঠিয়ে দিছে তারা, গায়ে জ্বর আছে হালকা। তো সে গোসল টোসল খাওয়া দাওয়া করে তার ওয়াইফের সাথে ঘটনাটা শেয়ার করে। আচ্ছা। শেয়ার করার পরে তো আশেপাশে মানে যারা গরিব মানুষ তাদের বাড়িগুলো হয় খুব ঘিঞ্জি, একদম কাছাকাছি। তো আশেপাশে আরো মানুষ ছিল, তারাও শুনছে কথাগুলো, তার কথাগুলো শুনে আগ্রহ হয়ে সামনে আগে গেছে। আচ্ছা। তো কথাটা যখন সে শেষ করছে, পয়সাটা দেখাইছে, তখন নাকি সে হঠাৎ করে মানে অ্যাবনর্মাল মতো হয়ে গেল এবং তার নাকে মুখে নাকি রক্ত উঠে সে মারা গেছিল সাথে সাথে ওই জায়গায়। এবং এটা সমস্ত গ্রামবাসী মানে ওই এলাকা মানে ওই পাড়ার লোকগুলা দেখছিল আর। আচ্ছা, ওকে। এখন এখানে আশ্চর্য কথা হলো যে ওই রাতের বেলা যেদিন ট্রেন ধর্মঘট ছিল সেখানে ট্রেন গেল কিভাবে, এবং একটা লোক ওইখান থেকে কবরের থেকে লাশ নিয়ে এসে, মানে এটা একটা অবাস্তব। হ্যাঁ, উইয়ার্ড। এবং আমি একটা জিনিস জানি এরকম যে একটা নতুন মুভি আমি দেখেছি কিছুদিন আগে, সেটার নাম ছিল হচ্ছে ড্র্যাগ মি টু হেল। এই মুভিটার মধ্যেও এরকম কিছু ঘটনা আছে যে মুভিতে একটা বোতাম দিয়ে দেয় আর কি, জাস্ট একজন একটা বাটন। ওটা আমি যেটা শুনছি ওটা ছিল নাকি একটা তামার পুরনো পয়সা। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, মানে সেরকম একটা জিনিস দেওয়ার পর থেকে সমস্যাটা সৃষ্টি হয়, এবং সমস্যাটা এরকম জায়গায় হয় যে ওটার পরে একটা সলিউশন পাওয়া যায় যদি কাউকে ওই বোতামটা আবার ঠিক ওইভাবে দিয়ে দেয়া যায় বা গিফট করে দেয়া যায়, তাহলে সে সেখান থেকে পরিত্রাণ পাবে, কিন্তু সেইটা আর হয়ে ওঠে নাই। সিনেমাটা দেখলে অনেকে বুঝতে পারবেন। এনিওয়েজ, আর এর মাঝখানে আমরা আরো একটা ঘটনা শুনে আসবো। হ্যাঁ, আপনার কাছ থেকে শুনি। আপনার নামটা বলেন এবং নামটা বলে ঘটনা শুরু করেন। আমার নাম প্রীতম, আমি রামপুরে বংশী থাকি। ওকে। তো আমার মেনলি যে এক্সপিরিয়েন্স আমি শেয়ার করবো, এটা ঘটে প্রায় 2 বছর আগে। আমার গ্রামের বাড়ি কুড়িগ্রাম, খুব বর্ডারের কাছে। তো মানে একটু অজরপাড়ার দিকে। তো আমি এসএসসি এক্সামের পরে আমি গ্রামের বাড়িতে যাই। তো যাওয়ার পরে আমার হঠাৎ একদিন আমার কাজিন ব্রাদার আমাকে বলতেছে যে পাশের গ্রামে মেলা হইতেছে, মেলাতে যাওয়ার জন্য বলতেছে। ওকে, যাওয়া যায়।
ডিসাইড করলাম আমরা যাব। আর মেলা স্টার্ট হয় মেনলি বিকালের দিকে আর শেষ হয়ে যায় 8টার দিকে, মানে এশার নামাজের পরপরই। তো আমরা মেলাতে যাই, মেলাতে যাওয়ার পর ঘোরাঘুরি করি, এনজয় করি। তারপর যখন মেলা 8টার দিকে শেষ হওয়ার পরে মানে সবাই যার যার বাড়ির দিকে চলে যাবে, আমরা যাবো। এই টাইমে আমার কাজিন ব্রাদার বলতেছে যে মেলার পাশে আমাদের একটা রিলেটিভের বাসা আছে, তো বলতেছে ওখানে যাওয়ার জন্য। আমি বলি ঠিক আছে, আসলাম যখন দেখা করে যাই। ওখানে যাই, খাওয়া দাওয়া করি, কথা বলতে বলতে রাত 9:30টার মতো বেজে যায়। তো ওখান থেকে আমরা যখন ব্যাক করি তখন আমরা শর্টকাটে আসার জন্য চেষ্টা করি, অনেক রাত হয়ে যায় 9:30। স্বাভাবিক। তখন আমরা যে শর্টকাট যে রাস্তাটা ওটা হচ্ছে আপনার একটা খাল পার হতে হয়, আচ্ছা, নৌকা দিয়ে পার হতে হয়। তো খালের ওখানে আসি আমরা, তো রাত 9:30 বাজে। আমার কাজিন ব্রাদার কাছে শুধু একটা টর্চ ছিল আর সিগারেট ছিল। তো টর্চটা জেলে আমরা আসি। খালের ওখানে আসার পর আমরা মানে কোন নৌকা দেখতে পাই না, কোন নৌকা নেই। অনেক গভীর রাত, মোটামুটি 9:30, অজপাড়া গ্রামের জন্য গভীর রাত, অনেক রাত, 7টার পরে যেখানে রাত নেমে যায়। হ্যাঁ। তো কোন নৌকা নেই, একটা নৌকা দেখি। তো নৌকার মধ্যে আপনার একটা লাশের মতো কিছু একটা দেখা যায়, মানে সাদা কাপড় জড়ানো। আচ্ছা। বুঝি না ফার্স্টে, তো টর্চ দিয়ে দেখি তাও বোঝা যায় না। তো হঠাৎ করে এর মধ্যে মানে কিছু ওয়েট করার পর হঠাৎ করে এর মধ্যে মাঝি আমাদের পাশে এসে দাঁড়ায়। তারা বলতেছে আপনার কি ওপারে যাবেন? তো সবচেয়ে অবাক বিষয় যেটা, যে আশেপাশে কোনো গাছপালা বা এমন কোনো কিছু নাই যে যেখানে সে লুকিয়ে ছিল, এরকম কিছু ছিল না। সে কোত্থেকে আসলো হঠাৎ করে? তো আমরা বলি যে ওকে যাবো, বাট ওই জিনিসটা কি আপনি নৌকাতে? বলে ওটা কিছু না, আপনি উঠেন, নৌকাতে উঠেন। আমি বলি না, তবু জিনিসটা কি জানতে হবে। বলে আপনারা ভয় পান না, ওই জিনিসটা একটা লাশ। আচ্ছা, আমরা বলি লাশ ভয় না পাওয়ার তো কোনো কারণ নাই। হ্যাঁ, সেটাই। তো আমরা বলি যে লাশ, তো আমরা লাশের সাথে কিভাবে যাবো, এটা কিভাবে সম্ভব? পরে আপনারা ওঠেন, কোনো সমস্যা নেই। তো আমরা বলি না, আমরা আপনার নৌকায় যাবো না, আমরা ওয়েট করবো। বলে ঠিক আছে, আপনি ওয়েট করেন। তো মাঝি আমাদের সাথে দাঁড়া থাকে, নড়ে না। আমরা প্রায় 20 মিনিট ওখানে ওয়েট করি, কিন্তু অন্য কোনো নৌকা পাই না। 20 মিনিট পরে মাঝি বলতেছে যে কোনো নৌকা পাবেন না এই টাইমে, যদি যান চলেন। বলে সে হাঁটা শুরু করছে, মানে নৌকার দিকে যাচ্ছে। তো আমার ব্রাদার বলতেছে যে সম্ভব না, এখানে মানে রাত তো পার করা সম্ভব না, নৌকা পাওয়া যাবে না। সে কখন চিৎকার করলো, মানে একজন পরিচিত মাঝি আছে, তার নাম নিয়ে চিৎকার করলো ওই পার থেকে, মানে আওয়াজ শোনা যায় কিনা, কিন্তু কোনো আওয়াজ শোনা গেল না। আমার ডিসাইড করলাম যে ওকে আমরা নৌকাতে যাবো, ওনার নৌকায় যাবো। আমি ফার্স্টে বলি যে আপনি নৌকা মানে লাশটা উপায় রেখে আসেন, মাঝিকে বলি লাশটা রেখে আসেন, দরকার পড়লে আমরা 2 গুণ বা 3 গুণ ভাড়া দিব, তবু রেখে আসেন। বলে না, আমি এটাই আমার লাস্ট খ্যাপ, বলতেছে যে আমি গেলে আর আসবো না। ঠিক আছে, কিছু করার নেই। পরে আমি নৌকায় উঠি। তো লাশটা থেকে মোটামুটি অনেক দূরত্ব বজায় রেখে আমরা বসি, কিন্তু মাঝি যেটা করে লাশটা ডিঙিয়ে যায়, লাশটা ডিঙিয়ে তার জায়গায় বসে নৌকা চালু করে। তো খালটা পার হওয়ার পরে আমরা ভাড়া দিয়ে আমরা যখন হাঁটা শুরু করি, আমরা নিশ্চিত যে মানে এখন আর কোনো ভয় নাই, সব সমস্যা শেষ। একটু পরে মেইন কাহিনীটা শুরু, মানে কালো বিড়াল দেখি ফার্স্টে আমরা। কালো বিড়াল আপনার মানে অন্যরকম ভাবে ডাকতেছে আর ঘোরাঘুরি করতেছে আমাদের চারপাশে। কিছুক্ষণ কালো বিড়াল পরে কিছুক্ষণ পরে আসে আপনার একটা কালো কুকুর। সে মানে কালো কুকুরকে মারলে যেরকম মানে জোরে যেভাবে কাঁদে, মানে অন্যরকম ভাবে কাঁদে, সেভাবে কাঁদতেছে, এরকম সাউন্ড করতেছে। তো তখন আমার ব্রাদার বলতেছে যে জায়গাটা বিষয়টা ভালো না, তুমি পেছন দিকে তাকাও না আর দৌড় দিবা না, যতই সাউন্ড হোক, যেই ডাকুক না কেন পেছন দিকে তাকাবো না আর দৌড় দিবা না। ঠিক আছে। তো আমার ব্রাদার সিগারেটটা ধরায় আর গান গাইতে শুরু করে, আর আমার হাতটা জোরে চাপ দিয়ে ধরে রাখে। কিছু করে সেটাই। তারপরে আমরা হাঁটতে থাকি, মানে মোটামুটি অনেক জোরে হাঁটার চেষ্টা করি, যত তাড়াতাড়ি বাসায় পৌঁছানো সম্ভব। তো এর মধ্যে পেছন থেকে অনেক ধরনের সাউন্ড আসে, অনেক ডাক আসে, বাট আমি পেছনে তাকাই না, ভয়। যখন মোটামুটি বাড়ির সামনে পৌঁছাই, মানে বাড়ির সামনে আমাদের একটা কবরস্থান আছে, তো কবরস্থানে ওখানে যাওয়ার পর মানে কবরস্থানের ওখানে দাঁড়াই, কবরস্থানের ওয়ালে ধরে দাঁড়াই। ওয়াল বলতে কি মানে বেড়া দিয়া দেওয়া। তো বেড়া ধরে আমরা দাঁড়াই কবরস্থানে। দাঁড়ানোর পর তখন আমরা যখন পেছন দিকে তাকাই দেখার জন্য জিনিসটা কি আসলে, তখন দেখি যে মানে প্রায় বলতে গেলে বেশ কিছু দূরে জিনিসটা দাঁড়াচ্ছে। তো নিচের অংশটা প্রায় আপনার ঘোড়ার পা যেরকম, ঘোড়া বা গরুর পা যেরকম ওইরকম, আর উপর দিকটা মাথাটা শুকরের মতো কিছুটা। এরকম জিনিস আপনারা দুজন একই জিনিস একসঙ্গে দেখি। ওকে। তারপরে ওখান থেকে আমরা যে নড়বো, আমরা বাসায় ঢুকবো, সেই শক্তিটুকু ছিল না। তো আমার কাছে সেলফোন ছিল, আমি কল করি আমার চাচার কাছে বাসায়, এবং তারপর থেকে তিনি এসে আপনাদের উদ্ধার করে নিয়ে যায়। পরে জানতে পারি যে এই জিনিসটা নাকি আরো অনেকে দেখছে ওই এলাকায়, ওই জায়গাটাতে পার হওয়ার পর থেকে। আচ্ছা। আর বলছি খালে যে নৌকা বা লাশ, এই জিনিসগুলো কি অনেকে দেখেছেন? না, ওই জিনিসটা কেউ দেখেনি, বাট ওইটা কি রিয়েল ছিল বলে আপনার মনে হয়? আসলে আমি যদি একা দেখতাম তাহলে বলবো যে হ্যালুসিনেশন হতে পারে, বাট আমার চাচাতো ভাই দেখছে, তো সেই ক্ষেত্রে কি হতে পারে?
সেক্ষেত্রে কি হতে পারে? কোশ্চেনটা আমি আসলে যারা শুনছেন তাদের কাছে করতে চাই। বলছেন নিশ্চয়ই আপনার জানা আছে এই ব্যাপারটা। এনিওয়েজ, আমরা আরেকটা ঘটনায় যাব, আর এই মুহূর্তে আমাদের সাথে আছেন আরো একজন, তার কাছ থেকে আমরা একটা ঘটনা শুনবো। হ্যাঁ জি, আপনি আপনার ঘটনাটা বলুন। আপনার নামটা একবার বলে ফেলবেন। আমার দেখতে নাম পাচ্ছেন না হচ্ছে আপনাকে, সিবাত। নামেই পরিচয় এখানে, Okay. চেহারায় না। গুণে না। আচ্ছা, গুণে তো অবশ্যই, but এখন কারণ আমার আপনারা জন্য, যখন আপনার ক্ষেত্রে কারণ আপনাদের ঘটনা বা এক্সপেরিয়েন্স কারো যদি একটু খারাপ হয় আচ্ছা। বা শুনতে ভালো লাগে, তখন যে কি গালিগুলো সব আমাকে খেতে হয়। So, আমি এখানে বসে আছি এবং আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে। ওকে, হ্যাঁ তো বলেন। আমার আরেকটা এক্সপিরিয়েন্স যেটা হয়েছে সেটা হচ্ছে মানে আমাদের এক ফ্যামিলি মেম্বারের হয়েছে, মানে আমি বলতে চাচ্ছি না মানে কে দেখেছে আমাদের ফ্যামিলিতে। একদমই বলতে হবে না। তো মানে এই ঘটনাটা হচ্ছে যে আমরা এখন যে বাসায় থাকি সেটা, তো আমাদের বাসায় এক ফ্যামিলি মেম্বার আর কি রাত্রেবেলা ঘুম থেকে উঠেছে ওয়াশরুম ইউজ করতে। তো আমার রুমের পাশে একটা ওয়াশরুম আছে, তো ওই ওয়াশরুমে মানে সে যাচ্ছিল। তো যাওয়ার সময় আমার রুমে, আমি তখন ঘুমাচ্ছিলাম আর কি, আমার রুমে তখন হচ্ছে ডিম লাইট জ্বালানো ছিল। তো এই অবস্থায় উনি মানে যখন- এটুকু তো বলতে পারবেন তিনি আপনাদের বাসাতেই থাকেন বা খুব হ্যাঁ, ক্লোজ? উনি আমাদের বাসা থেকে খুবই ক্লোজ। আমি এখানে আসার আগে বাসা থেকে মানা করে দেওয়া হয়েছে যে না যার জন্য তার যাবো না। পরিচয়টা বা Yes, আপনার okay. কি সেটা আপনি বলতে হ্যাঁ, পারছেন এটা আমি না। বলতে চাচ্ছি না। ওকে। ওকে, সো এরপর মানে যেটা হলো আর কি, মানে উনি ওয়াশরুমে যখন ঢুকবেন তো ওয়াশরুমে লাইট জ্বালালেন, তো ওই টাইমে আমার রুমের দিকে মানে চোখ অটোমেটিক্যালি পড়ে যায়, আমার রুমটার সাথে সাথে ওয়াশরুম। তো আমার রুমে চোখ পড়ার সাথে সাথে মানে যে জিনিসটা আমাকে এক্সপ্লেন করেছেন যে উনি দেখেছিলেন যে একটা মানে পুতুলের মতো একটা জিনিস ছোট, সেটা মানে আমার একেবারে বারান্দার দরজার ওইখানে একেবারে কর্নারে, বারান্দার দরজাটা একেবারে কর্নারে, ওইখানে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে, and আমি মানে শুয়ে আছি, আমার দিকে তাকিয়ে আছে, জাস্ট তাকিয়ে আছে। মানে যে আর কি ওই জিনিসটা দেখেছে তার দিকে আর লক্ষ্য একটা করেনি। পুতুল, just Yes, একটা পুতুল। পুতুলের মতো তার দিকে লক্ষ্য করেনি। তো সে ওই জিনিসটা দেখে ওয়াশরুমে তো যায়নি, পরে তার রুমে চলে যায়, ঘুমিয়ে পড়ে। আমাকে এই বিষয়টা পরে আর শেয়ার করেননি, বাট একদিন মানে কথা প্রসঙ্গে এই বিষয়টা আমাকে বলেছিলেন যে এরকম একটা জিনিস আমি দেখেছি, তুমি কি কখনো এরকম কিছু দেখেছো কিনা বাসার মধ্যে, বা ভয় পেয়েছো কিনা? তা আমি তখন মানে বললাম যে মানে আমার কাছে ব্যাপারটা খুবই ওয়ার্ড লাগলো যে ওই দিনই আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে এরকম একটা পুতুল আমাকে ডাকার চেষ্টা করছে, ওকে। এন্ড মানে আমার হাত স্পর্শ করতে যাচ্ছে, এরপর মানে আমার ঘুমটা ভাঙাতে যাচ্ছে। বাট আমিও ব্যাপারটা মানে এখন যদি বাসায় কাউকে বলি ভাববে যে মানে এত বড় ছেলে এইসব স্বপ্ন দেখছে, ভয় পাইছে, বলতেছে। সেটাই। এই জন্য আমি নিজেই শেয়ার করিনি, বাট আমি ওই জিনিসটা শোনার পর আমি টোটালি কনফিউজ হয়ে গেলাম যে আসলে কি। আপনি শেয়ার করার আগে তিনি আপনার সাথে হ্যাঁ, শেয়ার yes, করেছেন যে আমি কথা এরকম প্রসঙ্গে একটা জিনিস বিষয়টা দেখেছি। চলে সেই আসলো। জিনিসটা আপনি স্বপ্নে দেখেছেন। পরে হ্যাঁ, এটাই ছিল আমার কথা। পুতুলটা কি বাসায় এখনো আছে না ফেলে দিয়েছেন? না, সেটা তার পরবর্তীতে দেখে নাই কেউ। আচ্ছা। আর যে পুতুলটা দেখেছিল সেটা আমি বলেছিলাম আপনাকে এর আগে যে মানে ওইটা আমার ছোট বোনের একটা পুতুল ছিল, মানে অনেক লম্বা টাইপের ক্যান্ডি ডল যেগুলা লম্বা, তো ওরকম টাইপের নাকি দেখতেন। ওকে। এতটুকুই। ওকে, আমাদের কাছে কিন্তু আরো মানে মারাত্মক কিছু ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমরা শুনবো। যারা আছেন আমাদের সঙ্গে তারা যদি এক্সপেরিয়েন্স শেয়ার করতে চান, আপনার ছোট্ট করে আপনার এক্সপেরিয়েন্সের নাম বলে একটু ছোট করে বলেন। আচ্ছা, আমার নাম মোহাম্মদ মাশার রহমান অন্তর, আমি খিলগা থেকে এসেছি। So, আমি যেটা বলতে চাচ্ছি, আমি আমার বেশ কিছু ফ্রেন্ড সহ আমার এক ফ্রেন্ডের বাসায় যাই। তো ওর বাসায় যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে জাস্ট এমনি চিল আউট। সো ওখানে যাওয়ার পরে ওর বাসায় যখন আমরা সবাই এন্ট্রি করি, মানে এন্টার করার পরে আমার কাছে মনে হয় যে সামথিং এলস, মানে খুব ভারী কিছু একটা আমার কাঁধের উপর কে যেন রেখে দিয়েছে। তো যাই হোক, আমি আর ওটা কাউকে কিছু বলিনি। তো আফটার দিন ওখানে যাওয়ার পরে ওর রুমে ঢুকলাম আমরা, তো ওখানে এক্সবক্স ছিল, আমরা খেলতেছিলাম সবাই। তো তমালও আমার সাথে ছিল, আমার যে ফ্রেন্ড একটু আগে আপনাদের সাথে তার এক্সপিরিয়েন্স শেয়ার করলো। তো আমি খেলছিলাম, তো এট এ টাইম আমার খুব খারাপ লাগছিল। তো ওই সময় আমি কন্ট্রোলারটা ওর হাতে দিয়ে বললাম যে তুই খেল, আমি একটু রেস্ট করি। পিছনে একটা বিছানা ছিল, তো আমি জাস্ট একটু হেলান দিছি বিছানাটার মধ্যে। তো আমার কাছে এমন মনে হয়েছে সামওয়ান এলস আমার মাথায় হাত বুলাই দিচ্ছে, আর উইদিন আ সেকেন্ড আমি ঘুম। আফটার দেন আমি কতক্ষণ ঘুমাইছি আমি জানি না। আমি যখন ঘুম থেকে উঠছি, আমি নিজেকে দাঁড়ানো অবস্থায় পাইছি। কোথায় দাঁড়ানোর অবস্থা পেয়েছেন? আমি মেঝেতে দাঁড়ানো অবস্থায় পাইছি যখন ঘুম থেকে ঘুম উঠছেন? থেকে উঠছি, এবং তমাল আমাকে ঝাঁকি দিচ্ছিল যে তোর কি হয়েছে। তার মানে আপনি ঘুমাননি, বিছানায় শুননি এরকম কিছু না নাকি? না, আপনার আমি বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ছি। বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ার পরে আমার যখন ঘুম ভাঙছে,
তখন আমি নিজেকে দাঁড়ানো অবস্থায় পেয়েছি। ওকে, মানে এটা কেন একটু উইয়ার্ড মনে হয়েছে আপনার কাছে? এটা আমার কাছে এই জন্য উইয়ার্ড মনে হচ্ছে কারণ আমার সাধারণত এই ধরনের কিছু হয় না, মানে ঘুমের মধ্যে হাঁটাহাঁটি এই ধরনের কোনো স্লিপ ওয়াক জাতীয় কোনো ধরনের মানে সমস্যা আমার হয় না। আচ্ছা যাই হোক, আফটার দেন তো ওখানে আমাদের এক ফ্রেন্ড ছিল, ওর নাম শাহরিয়ার। সো ও আবার হার্টের পেশেন্ট, সো ও আবার এই সমস্ত জিনিস ভয় পায়। দ্যাটস ওয়াই মানে ওকে আমরা এই জিনিসটার মধ্যে আর জড়াইনি। ওকে, তো আফটার দেন আমাদের আরো এক ফ্রেন্ড ছিল মহিব, ও ড্রয়িং রুমে তার সেলফোনটা চার্জে দিয়েছিল। অলরাইট। তো কি কারণে জানি বুঝলাম না, ড্রয়িং রুমটা একটু বেশ দূরে ছিল ওর রুম থেকে। ওখান থেকে ও আমাকে ফোন করে বলে যে দাদা একটু ড্রয়িং রুমে আয়। তো আমি তমাল সহ ড্রয়িং রুমে যাই। ড্রয়িং রুমে যাওয়ার পরে খুব ঠান্ডা ফিল করি আর কি, মানে কোনখান থেকে যেন বাতাস আসতেছে, খুব ঠান্ডা। মানে ডিপ ফ্রিজ ওপেন করলে প্রথমে যে বাতাসটা আসে না, ঠিক এই ধরনের একটা বাতাস। বাট ওদের যে ড্রয়িং রুম, ওই ড্রয়িং রুমে কোনো মানে জানলা বা কোনো দরজা কোনো কিছু মানে খোলা অবস্থায় ছিল না, ওখানে বাতাস ঢোকার কোনো প্রসেস নেই। ইভেন এই ভেন্টিলেটরটা পর্যন্ত বন্ধ, কি কারণে বন্ধ জানি না। তবে ওই ভেন্টিলেটরের নিচে দুটো অদ্ভুত জিনিস আটকানো ছিল, দ্যাট ইজ গজাল। গজাল দ্যাট মিনস আমি বলবো যে খ্রিস্টানদের ক্রসের মধ্যে যীশু খ্রিস্টকে যখন আটকানো হয়, যে দুইটা পিন দিয়ে আটকানো হয়েছিল, দ্যাটস কল গজাল। গজাল দিয়ে আটকানো। সো মহিব ওই জায়গাটার মধ্যে বসে খুব বড় বড় চোখ করে আমাদের দিকে তাকায় আছে। তারপরে আমি আর তমাল ওখানে গিয়ে বললাম যে কি রে তোর কি হয়েছে? তো ওই সময় বলছে দাদা আমার প্রচন্ড ঠান্ডা লাগতেছে। আমি বুঝলাম না কেন। আমরা ওখানে বেশ কিছুক্ষণ থাকার পরে দেখলাম যে আসলে জায়গাটা প্রচন্ড ঠান্ডা, মানে এরকম সাধারণত হওয়ার কথা না। তমাল আর আমি দুজন মিলে একটু উঠলাম, উঠে ওকে ধরে বললাম যে তুই ভিতরে যা। ও ভিতরে চলে গেছে। আফটার দেন আমি আর তমাল ওখানে বসে মানে একটু এক্সপিরিয়েন্স করার চেষ্টা করলাম যে ওখানে আসলেই কিছু আছে কিনা। তখন এর মধ্যে আমি একটা জিনিস বাদ দিছি, আমি ঘুমের মাঝখানে আবার একটা স্বপ্ন দেখছি, এটা আমি পরে আসতেছি। আচ্ছা, স্বপ্নটা আমরা শুনবো না, আমরা জাস্ট ঘটনাটা শেষ করে ফেলি, যে তাহলে একদম সময় কম, একদম ছোট্ট করে। সো এটার পরে এটা দেখার পরে আমরা ইমরানকে ডেকে আনি। সেটা আমাদের আরেকটা ফ্রেন্ড। তো ওকে ডেকে আনার পরে ওকে জিজ্ঞেস করি যে প্রবলেমটা কি রে। তো ও তখন বলতেছে যে দোস্ত প্রায় সময় আমি দেখি যে আমাকে একটা বাচ্চা মেয়ে আর একটা মহিলা প্রায় সময় ঘুমের মধ্যে আমাকে ডাকে, আর আমার স্বপ্নটাও ঠিক তাই ছিল। এবং এই জিনিসটা আমি দেখার পর মানে আমি তখনও মানে আমি পুরা এরকম হতে পারে যে ওই বাসায় সবাই এই টাইপের স্বপ্ন দেখে। হ্যাঁ, মানে ও ঘটনা হচ্ছে আমার যে ফ্রেন্ডের বাসা, এর আগে যারা ছিল তারাও এটা দেখেছে, এবং আমার যে ফ্রেন্ডের বাসা ওর মা বাবা বড় ভাই প্রত্যেকেই এই স্বপ্নটা দেখেছে, এবং এই ধরনের প্রবলেম গত 2.5 বছর ধরে তাদের হচ্ছে। ওকে, সো এটার ব্যাপারে তারা কোনো বেশি মানে ব্যবস্থা নেননি? তারা ব্যবস্থা নেননি বলে তারা অনেক চেষ্টা করছে জিনিসটাকে প্রোটেক্ট করার, বাট প্রোটেক্ট করার মতো কোনো ওয়ে তারা পাননি। তারা বাসা চেঞ্জ করার জন্য অনেক মানে উঠে পড়ে যাচ্ছে, বাট আনফরচুনেটলি তারা আর কি বাসা পাচ্ছে না। ও বাসায় যাওয়ার মানে ও বাসায় আমরা যখনই ঢুকি, এ পর্যন্ত 4 বার যাওয়া হয়েছে, 4 বারই আমার কাছে এরকম মনে হয়েছে। বাট আরো একটা জিনিস জানতে পারছি, আমি যে বিছানাটার মধ্যে ঘুমাইছি লাস্ট মানে আমার ওই ফ্রেন্ডের সাথে এই ধরনের সমস্যা হওয়ার পরে লাস্ট 2.5 বছর ওই বিছানায় কেউ ঘুমায়নি। সেকেন্ড ওয়ান। ওকে, মানে যথেষ্ট এই বাসাটাই মানে আমার মনে হয় যে ইচ্ছা করলে বৌদ্ধিস্ট বা আমরা যে দেখতে পারি শুয়ে যেরকম কোন স্বপ্ন আসলে দেখা যায় কিনা, এবং সেই মহিলা এবং আমাদের সত্যি কথা বলতে যে মানে অন্য কোনো মানুষকে আপনাদের ফ্রেন্ড সার্কেলের বাইরের কাউকে দিয়ে ট্রাই করানো উচিত আসলে, এবং সেটা যদি মানে রিপিটেডলি ঘটে, যে একজন আছেন আমাদের সাথে ভয় পান না উনি বলছেন, হ্যাঁ যদি রিপিটেডলি ঘটে তাহলে কিন্তু ব্যাপারটা আসলেই খুব মানে ভয়ঙ্কর। এবং সেক্ষেত্রে এছাড়া মানে ওর বাইরে থেকে যারা চাচা মামা যারা এসছে তারা পর্যন্ত জিনিসটা ফিল করেছে। এক্স্যাক্টলি, আমি সেই জন্যই বলছি যে এইটা একদমই আপনাদের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সবার বাইরে থেকে একজন মানুষকে খুব ভালো হয় যদি আগে থেকে না জানেন। হ্যাঁ, আমাকে কিন্তু আগে থেকে কিছু জানানো হয় নাই, সেটাই মানে তাহলে ব্যাপারটা একদম মানে সত্যি যে ঘটনাটা মানে কোনো কারণের পেছনে থাকে কি আছে কিনা, এবং যদি সত্যিই থাকে তাহলে কিন্তু অবাক মানে অবাক করার মতো ব্যাপার। আমি আরেকটু কথা বলবো, এই বাসাটাতে এর আগে যিনি ছিলেন একজন মহিলা ছিলেন, উনি এই বিষয়টা নিয়ে অ্যানালাইসিসের জন্য মানে বেশ উঠে পড়ে লাগছিলেন। উনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন।
ওকে, মানে তার মানে যে জানতে চান তার হ্যাঁ, কথা মানে রাখ। যিনি মানে So, আপনি তো আগে যাওয়ার পথ বন্ধ করে দিলেন ভাই, তার মানে তো এই ঘটনা বললে আর কেউ যেতে রাজি হবে না। নো ইউ পিপল ক্যান ইনভেস্টিগেট, বাট ঘটনা হচ্ছে যে লাইফ রিস্ক আছে, আমি জানি না আদৌ, মানে না, এই সমস্ত ব্যাপারে কিন্তু লাইফ Life risk থেকে থাকে। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে এই সমস্ত জিনিসের না জেনে শুনে, এই যে এরকম যেহেতু হিস্ট্রি যেখানে আছে সেখানে না যাওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সো আমার যেটা মনে হয় যে সেখানে সেটাকে এড়িয়ে চলাটাই সব চাইতে ভালো হবে। ভেরি গুড, মানে আমরা খুবই লাকি যে আমরা কমন টয়লেটে একটা এক্সপিরিয়েন্স ছিল। কমন টয়লেটে কিছু দেখছেন নাকি? Yes. কি দেখছেন বলেন। সেটা ঘটনাটা ছিল হচ্ছে আমি এই ভূত এফএম এ শুনেই অ্যাকচুয়ালি খুব বেশি ভয় পেয়েছিলাম। ওই যে একটা ভাই বলেছিল যে ঢোকার আগে, টয়লেটে ঢোকার আগে রাতে নক করে ঢুকতে হবে, right, তিনবার knock করে তারপরে ঢুকতে হয়। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা এরকম একটা দোয়া আছে। আপনি শিখে ফেলেছেন সেটা? হ্যাঁ, আমি Oh বাধ্য my হয়েছি, উপায় নেই। Okay. তো হয়েছে কি, আমি মানে এই জিনিসটা আমার কাছে এখনো মনে হয় যে আসলে হয়তো হ্যালুসিনেশন। আমি রাত্রেবেলা 2টার সময়, 2টার থেকে একটু পরে হইতে পারে, তো আমি বাথরুমে ঢুকি আর কি। তো বাথরুমে ঢোকার পর আমি দেখি কি আমার মানে উপরে যে ইয়াটা, জানালাটা, ওই জানালা দিয়ে মানে একজনের হাত, মানে একবারই জাস্ট দেখছি, এরপর আর নাই। আচ্ছা, এটা হ্যালুসিনেট করতে পারে, যেহেতু ভূত শুনছিলেন। Yes. বাট মানে ওইটার পর সত্যি কথা থেকে বলতে কি যে সেটা হ্যালুসিনেট করেন আর যাই করেন, এক্সপেরিয়েন্সটা খুব সুখের না। এক্সপেরিয়েন্সটা অলওয়েজ। আমি ওই দিন বাথরুম ইউজ করতে পারিনি। সেটাই, মানে আমরা যেটা হয় যে আমি এরকম, আমি এবং মাসুম এরকম একটা ঝামেলার মধ্যে পড়েছিলাম এবং আমরা খুব সুস্থ স্বাভাবিক ছিলাম এবং আমার গল্প করতে করতে এরকম ঘটনা ঘটেছিল সেরকম। মানে এক্সপেরিয়েন্স গুলো আসলে খুব Yes. আনন্দের হবে এরকম Yes, ভাবার কোনো much. কারণে। আমরা বলেছিলাম যে দারুণ কিছু মানে ঘটনা আপনাদের জন্য ওয়েট করছে, এন্ড ফাইনালি আমরা সেই ঘটনাগুলোর মধ্যে ঢুকবো। প্লিজ আমাদের আরেকবার নামটা বলেন, চেহারা দেখা যাচ্ছে না যেহেতু নাম বলে শুরু করেন। আমার নাম তপু, আমি Right. মিরপুর থেকে এসেছি। এবং তপু আগেও কিছু ঘটনা বলেছেন আমাদেরকে, রাইট? ওকে, তো যাই হোক, আমি বলার আগে একটা ছোট কথা বলতে চাই। জি। যারা ভূত সম্পর্কে আগ্রহী, যারা ভূত নিয়ে হয়তো বা ভূতের গল্প পড়ে অ্যাটলিস্ট, তারা একটা জিনিস জানে যে চক্রে বসা যায়। আচ্ছা, তো চক্র কতটাকে বিশ্বাস করে কিনা জানি না, তবে চক্র নিয়ে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ভাবে অনেক কিছু হচ্ছে। এবং মজার কথা হলো যে যাদের ভূত বিশ্বাস করা উচিত না এমন কিছু লোক আছে যারা চক্র করত। তো আমি তাদের দু একজনের নাম উল্লেখ করবো, হয়তো বা আমার ভুল হইতে পারে, আমার ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। তারপর নামগুলো উল্লেখ না করাটাই বেটার মনে না, হয়। তারা মারা গেছে, তারা কেউ নাই, খুবই আচ্ছা। বিখ্যাত ব্যক্তি তারা। না, তাহলে যদি বিখ্যাত ব্যক্তি হয় তাহলে আমরা নাম শুনতে চাই না, আচ্ছা, একদমই নাম শুনতে ওকে চাই না। ওকে, ঠিক আছে। তো যাই হোক, তারা কেউ হয়তো বা রিলেটেড ছিল সায়েন্সের সাথে, কেউ মানে সাহিত্যের সাথে রিলেটেড ছিল, কেউ অথবা মানে আর্টের সাথে রিলেটেড ছিল। তো তাদের নাম না বললাম, তারা চক্র করতো। আচ্ছা। তো আমার একবার এমন মানে চক্র করার ইচ্ছা হয়েছিল। ও মাই গড। তো চক্র করার কিছু নিয়ম কানুন আছে যেগুলো খুব জটিল, হয়তো বা পরবর্তী কোনো সময় যদি সুযোগ পাই আপনাদের জানাবো। ওকে। এখন না, এখন আমি অন্য একটা কাহিনীতে চলে যাচ্ছি। তো কাহিনীটা ছিল এরকম, তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি। তো ইন্টারমিডিয়েটে আমি ছিলাম হলো একটা সরকারি কলেজে। আচ্ছা। তো স্বাভাবিকভাবে সরকারি কলেজগুলোতে যা হয়, ক্লাস খুব কম। তো গ্রামে বেড়াইতে গেছি, আমার মানে বেড়ানোর জায়গা ছিল আমার গ্রাম। আমার গ্রামটাকে আমি খুব লাইক করি আর কি। আচ্ছা। তো আমার সাথে আমার এক বড় ভাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন তিনি, তো তার সাথে যাওয়া। তো গ্রামে গেলে আমি যে জিনিসটা করি বেশিরভাগ সময়, লুঙ্গি পরার অভ্যাসটা করি। আচ্ছা, ওকে। তো সেদিন আমি লুঙ্গি পরে বাজারে ঘুরতেছি ওনার সাথে, উনি বলতেছে রাত্রে 9টা তখন বাজে নেই, সে বলতেছে আসেন, আসো তপু, ছবি দেখি একটা। আচ্ছা। তো বলছে, বাংলা ছবি দেখবো, তাও হলে, এই হলে দরকার নাই। তো অনেক জোরাজোরি করাতে তো আচ্ছা দেখি, দেখা যাক। তো ছবি দেখার চেয়ে আমরা দুষ্টমি বেশি করছি। ছবি যখন শেষ হয়েছে তখন প্রায় রাত্রের 12টা 12:30 বেজে গেছে, মানে 3 ঘন্টার ছবি, তারপরে বের হইতে সময় যা হয় আর কি। তো রাত্রে 12টার সময় যত বড় বাজারই হোক, সেখানে গাড়ি ঘোড়া পাওয়ার কোনো পসিবিলিটি থাকে না, স্বাভাবিক। আমরা হাঁটা শুরু করছি, আলো আছে হাতে, টর্চ লাইট আছে, চিন্তা কি। তো হাঁটতেছি, টর্চ লাইট বলতে গ্যাস লাইটের পিছনে যে টর্চটা থাকে, ছোট্ট একটু আলো ওইটা। তবে আকাশে আলো আছে, যথেষ্ট আলো আছে পথ চলার মতো, আর পথ খুব ভালো। তো আমরা হাঁটতেছি, কিছু দূর যাওয়ার পরে দেখলাম ছোট ছোট কিছু মুরগির বাচ্চা রাস্তার মধ্যে দিয়ে ঘুরতেছে। আচ্ছা। তো অনেকগুলা, এবং একটা বড় মুরগিটার রং কালো এবং বাচ্চাগুলোর রঙও কালো, এবং এমন জায়গায় যে সেটা দেখা যাচ্ছে সেখানে আলো আছে, মানে চাঁদের আলো পড়ছে, ওগুলো দেখা যাচ্ছে। এমন না যে অন্ধকারের মধ্যে আমরা অন্য কিছু ভুল করতে পারি, সেরকম মানে ভুল না, হওয়ার সেরকম কোনো হওয়ার chance কোনো নাই। সম্ভাবনা নাই।
তো নড়তেছে, দেখতেছি শব্দ করতেছে, মুরগি যেমন শব্দ করে আর কি সেরকম শব্দ করতেছে। তো সেই ভাইয়াটা আমাকে বললো কি, তপু আসো এক কাজ করি, কান্নাকার জানি না তো ধরে নিয়ে যাই। আচ্ছা, মুরগির বাচ্চা? হ্যাঁ, মুরগির বাচ্চা। মানে কেউ কিছু বলবে না, ধরে নিতে ইচ্ছা করবে? weird যে কালো মুরগির বাচ্চা আমি কিন্তু আমার লাইফে দেখি নাই। মুরগির বাচ্চা কালো আমি দেখেছি অবশ্য, কালো মুরগির বাচ্চা হয়। আচ্ছা, তারপরে কি হলো? তো যাই হোক, আমরা দুজন ওগুলা অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে ধরছি। তো ধরার পরে রাখার তো জায়গা একমাত্র লুঙ্গি ফোল্ড করে ওটার মধ্যেই। তো ওখানে রাখছি দুজনে, মানে আমরা দুজন যা কাউন্ট করছি যে প্রায় আমরা 15 থেকে 20টার মতো মুরগির বাচ্চা ধরছি। আচ্ছা, তো বড় মুরগিটা আসে মাঝে মাঝে ঠোকর দিতে, ওটারে আবার মানে তারাই দিলে ওটা আবার চলে যাচ্ছে দূরে, আবার আসতেছে, এমন করতেছে। তো আমরা ওগুলা নিয়ে হাঁটা শুরু করছি, বাড়ির পথ 10 মিনিটের মতো হেঁটে গেলে। তো বাড়িতে যখন যে পৌঁছেছি, তো ওনার মানে আমার বড় ভাইটার মা, সে খুবই চিল্লা লাগিয়ে দিছে, এত রাত পর্যন্ত কই ছিল। তো অনেক চিল্লাচিল্লি করার পর তো ওনারে ঠান্ডা করার জন্য বলতেছি যে খালা রাগ করে না, দেখেন আপনার জন্য কি নিয়ে আসছি বলে যখন আমরা লুঙ্গিটা মানে হাত ফোল্ডটা ছেড়ে দিছি, তো উনি আমাদের চেহারার দিকে একবার তাকাইলো, একবার নিচের দিকে তাকাইলো। তো আমরা যখন ওনার সাথে সাথে নিচের দিকে তাকাইলাম, তাকে দেখলাম কিছু মাটির বড় বড় চাকা পড়ে আছে, আর কিছুই নাই। মানে আপনারা নিয়ে আসছিলেন মুরগি, কিন্তু যখন নামালেন তখন দেখলেন যে ভিতরে মাটির বড় বড় চাকা। হ্যাঁ, আর এছাড়া আর কিছু না। তো এই জিনিসটা মানে আমরা দুজন পরে মানে ভয় পাইছি বলবো কিনা জানি না, তবে আমরা দুজন পাগলের মতো হাসছি কতক্ষণ, যে কি নিয়ে আসলাম আর কি হলো। এবং আপনাদের সামনে যে আপনারা যখন মুরগিগুলো দেখছিলেন তখন কি মানে সেগুলো নড়ছিল বা এরকম? রীতিমতো দৌড়ায় ধরছি। আচ্ছা, বাট যখন দেখলেন তখন দেখলেন যে ভিতরে জাস্ট মাটির তো তলা। পরবর্তীতে শুনছি যে আমাদের গ্রামে যারা ওইখানে আশেপাশে যারা আছে, এটাই আমি জানতে চাচ্ছিলাম। গ্রামের মধ্যে বাড়ির উঠোনে, তারপর ক্ষেতের মধ্যে, বড় রাস্তায় রাত্রেবেলা যখন মানুষজন থাকে না তেমন একটা, বিশেষ করে আলো থাকে যে রাত্রে, চাঁদ উঠতেছে শুক্লপক্ষ যেটাকে বলে বা পূর্ণিমা, তখন নাকি দেখা যায় এমন মুরগির বাচ্চা দেখা যায়, বড় মুরগি অনেকগুলো বাচ্চা নিয়ে ঘুরতেছে। এবং যারা দেখছে তারা কখনো ওগুলো অন্য কালার বলতে পারে না, সবাই বলছে কালো। আর কালো কেন মনে হয় সেটা আমি অথচ মুরগি কিন্তু খোপে থাকে এবং সেই মুরগিটা সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে মানে গ্রামের মানুষরা তুলে ফেলে। আর আমার একটা আমরা ছোটবেলায় পড়েছি হাঁস মুরগি ঘরে তোলো সন্ধ্যা হবে এরকম টাইপের। কালো কেন দেখা যায়, এটা আমার একটা ব্যাখ্যা আছে যে চাঁদের আলোতে আমরা জানি সবাই যে কোনো কালার দেখা যায় না। আচ্ছা, এই জন্য কালো দেখা যায়? হ্যাঁ, হয়তোবা এর জন্য কালো দেখা যাচ্ছে, হয়তো। ইভেন কি এটা আমার তবে ব্যাপারটা হচ্ছে সাদা হলেও কিন্তু সাদা দেখা যাবে। হ্যাঁ, চাঁদের আলোতে লালটা খুব না বোঝা গেলেও সেটা একটু কালচে লাল হয়ে যেতে পারে। আমি যতটুকু জানি যে চাঁদের আলোতে কোনো কালার দেখা যায় না। চাঁদের আলোতে মানুষ এবং অন্য সব প্রাণী কালার ব্লাইন্ড হয়ে যায়। এটা হয়তো আপনি জানেন কিনা জানি না। না, মানে আমার কাছে এখন বলার পরে আমার মনে হচ্ছে হ্যাঁ হতে পারে। আপনি হয়তো চাঁদের আলো ব্যাপারটাই, তার মানে চাঁদের আলো ব্যাপারটাই পরে পূর্ণিমা, 15-16 দিন পরে পূর্ণিমা, আপনি খেয়াল করবেন আপনি নিজের গায়ের কালারের মানে যে কালারের শার্টটা বা গেঞ্জিটা পরে আছেন ওটা দেখবেন না। রাইট। তো আমরা যেটা বলবো যে পরবর্তী পূর্ণিমাতে আপনারা সবাই নিজেরাও এটা ট্রাই করে দেখতে পারেন। আপাতত আমরা